জয় হিন্দ এভরিওয়ান, তোমাদের সকলকে লার্ন টু লাভ ম্যাথস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আজ আমরা ফুড এসআই 2019-এর পেপার সলভ করা শিখে নেব। খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস, মনোযোগ সহকারে অ্যাটেন্ড করবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে? তোমরা পিডিএফ পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, ডেসক্রিপশানে তার লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারলে? অথবা টেলিগ্রামে গিয়ে বেঙ্গল ওয়ারিয়ার সার্চ করবে, পেয়ে যাবে। ওকে, তবে চলো আজকে লেসন আমরা শুরু করি। চলো প্রথম প্রশ্ন সলভ করো। কাল থেকে ক্লাস নেবার চেষ্টা করছি, কিন্তু জানি না কি হয়েছে, এই পারছি না। 3-4 বার লাইভ আসা হয়ে গেল, এবার সব কিছু ঠিকঠাক চললে হয়। দেখো, নাম্বার সিরিজের কোশ্চেন আছে, তাই তো? নাম্বার সিরিজের কোশ্চেন আছে যে এই সংখ্যাটি কত হবে। প্রথমে নাম্বারগুলোকে খুব ভালো করে দেখবে। নাম্বারগুলোকে খুব ভালো করে দেখলে ধীরে ধীরে বাড়ছে, ধীরে ধীরে বাড়ছে। যখন ধীরে ধীরে বাড়বে সেটা হবে ডিফারেন্সের সিরিজ। কি হবে? ডিফারেন্সের সিরিজ। যখন গ্যাপটা অনেক বেশি হবে, ঠিক আছে, গ্যাপটা অনেক বেশি হবে, তখন সেটা হবে মাল্টিপ্লিকেশন সিরিজ, গুণের সিরিজ, ঠিক আছে? আমাদের পরীক্ষায় দুই রকমের সিরিজ আসে, এক ডিফারেন্সের সিরিজ আর মাল্টিপ্লিকেশন সিরিজ। তাছাড়া অনেক রকমের সিরিজ হতে পারে, ঠিক আছে, অনেক রকমের সিরিজ হতে পারে। নাম্বার দ্বারা বিভিন্ন রকম প্যাটার্ন বানানো যেতে পারে, ঠিক আছে? তো এটা তো ধীরে ধীরে বাড়ছে, ধীরে ধীরে বাড়ছে, তাহলে সিরিজটা কি হবে? ডিফারেন্সের সিরিজ। চলো আমরা ডিফারেন্স নিই। প্রথমে নাম্বারগুলো লিখি একবার। দেখো, 12 আছে, 16 আছে, 32 আছে, 68 আছে, 132 আছে, আর এটা কোশ্চেন মার্ক। ঠিক বুঝলে? এটা কোশ্চেন মার্ক, বুঝলে? এবার দেখো, এটা কত বৃদ্ধি পেল? এটা কত বৃদ্ধি পেল? দাদা ডিফারেন্স 4, এটা কত ডিফারেন্স? দাদা ডিফারেন্স 16। এটার ডিফারেন্স কত? দাদা ডিফারেন্স 36। ডিফারেন্স নাও। এটা কত ডিফারেন্স? দাদা 68 থেকে 100 যাও, তার মানে তোমাকে 32 যুক্ত করতে হবে, তারপরে আবার 32, 64। এখানে কিছু প্যাটার্ন বুঝতে পারছো? অনেকে প্যাটার্ন বুঝতে পারছো, অনেকে বুঝতে পারছো না, তাই তো? দেখো, এখানে একটা প্যাটার্ন আছে, 4কে আমরা 2 স্কোয়ার লিখতে পারি, 16কে আমরা 4 স্কোয়ার লিখতে পারি, 36কে 6 স্কোয়ার লিখতে পারি, 64কে 8 স্কোয়ার লিখতে পারি। পারি কিনা? পারি, ইয়েস। এবার তাহলে এর পরবর্তী যে ডিফারেন্সটা হবে, সেটা কত হবে? দাদা 10-এর স্কোয়ার হবে। 2, 4, 6, 8, তারপরে কি হয়? 10 হয় না? 10-এর স্কোয়ার হবে, সেটা কত? 100। তাহলে 132 সঙ্গে 100 যুক্ত করে দাও, 232 হবে অ্যান্সার। 232 হবে অ্যান্সার। সাপোজ অনেকের মাথায় এটা এলো না, এই প্যাটার্নটা এলো না, তারা কিভাবে করবে? ঠিক আছে, এই প্যাটার্নটা সাপোজ এলো না, যদিও ইজি এখানে খুব, ঠিক আছে, সাপোজ এলো না, তাহলে কিভাবে করবে? দেখো, এখানে আবার ডিফারেন্স দেখো, ডাবল ডিফারেন্স দেখো। দেখলাম কত? 12, ঠিক আছে। তারপরে ডিফারেন্স দেখো কত? কেউ আছো? 20। তারপরে দেখো ডিফারেন্স কত? 28 আছে না? 28 আছে ডিফারেন্স। কিছু বুঝতে পারছো? দাদা 12, 20, 28, দাদা 8 করে বৃদ্ধি পাচ্ছে। তার
তার মানে এর পরবর্তীটা কি হবে দাদা? 36 হবে। দাদা 36 হবে। 64-র সঙ্গে 36 যুক্ত করো, 64-এর সঙ্গে 36 যুক্ত করো, কত হবে? 100 হবে। 132 সঙ্গে 100 যুক্ত করো, 232 হবে অ্যান্সার। ঠিক আছে, তোমাদের ইচ্ছা কিভাবে করবে, বুঝতে পারলে? যদি প্যাটার্ন মাথায় না আসে যে কি প্যাটার্ন চলছে, তখন ডাবল ডিফারেন্স নাও। সাপোজ এখানেও তুমি বুঝতে পারছো না, আবার ডিফারেন্স নিয়ে নাও, আবার ডিফারেন্স দেখো, ডিফারেন্স নাও, 8 করে পাবে। ডিফারেন্স নিলে 8 করে পাবে, বুঝতে পারলে? ঠিক আছে, আশা করি কারো কোনো সমস্যা নেই। এবার এটা করো, এটা করো, এটা করো। দেখো, সুরেশ 800 টাকা ধার করে 6% সুদে এবং নরেশ 600 টাকা ধার করে 10% সুদে। ঠিক, কত সময় পর উভয়ের ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে? তার মানে এই 800 টাকা যে ধার করলো, ঠিক আছে, সেটা একটা নির্দিষ্ট সময় পর কত টাকা হবে? ঠিক আছে, একটা টাকা হবে তো নির্দিষ্ট সময় পর, এবং এই 600 টাকা যে ধার করলো একটা নির্দিষ্ট সময় পর কিছু টাকা হবে, রাইট? সেই টাকার পরিমাণটা সমান হবে, তাই না? পরিশোধের পরিমাণটা সমান হবে। তার মানে উভয় ক্ষেত্রে অ্যামাউন্টটা সমান, ঠিক আছে। নর্মাল অ্যাপ্রোচ কি বলে? নর্মাল সকলে কিভাবে সলভ করবে? ঠিক আছে, মেথড ওয়ান সকলে কি করে সলভ করবে? যেভাবে বলেছে কাজ করবে সেভাবে। এখান থেকে অ্যামাউন্টটা বের করবে দাদা। প্রিন্সিপাল হলো 800 টাকা, ঠিক? প্রিন্সিপাল 800 টাকা, এর উপরে কত সুদ দিতে হবে? আমরা ধরলাম টি সময়, কত সময়? টি সময়, ঠিক আছে দাদা। 6% করে সুদ দিতে হবে, তাহলে 1 বছরে কত দিতে হবে দাদা? 8,000-এর 6%, পার্সেন্টের সঙ্গে 2টা শূন্য কাট হবে, তাহলে 8 গুণ 6 48, ঠিক আছে। এটাই 1 বছরে, তাহলে টি বছরে কত হবে? ইন্টু টি, ঠিক আছে। এটা সমান হবে এই অ্যামাউন্টের সাথে। দাদা 600 টাকা হলো প্রিন্সিপাল, ঠিক আছে, 600 টাকা প্রিন্সিপাল, ওকে। এবার 10% করে সুদ পাচ্ছে, তাহলে 1 বছরের সুদের পরিমাণ কত দাদা? 600-এর 10% মানে 60, 1 বছরের সুদের পরিমাণ 60, তাহলে টি বছরে কত হবে দাদা? 60 ইন্টু টি, ঠিক? এটা ক্লিয়ার, একদম বেসিক অ্যাপ্রোচ এটা, রাইট? দাদা 800-600 ডিফারেন্স হলো 200, ডিফারেন্স কত? 200। 48-60 ডিফারেন্স কত? 12, ঠিক? তাহলে টি এর ভ্যালু কি দাঁড়ালো দাদা? টি এর ভ্যালু দাঁড়ালো 200/12। 4 দ্বারা কাট করলে দেখো 50, আর এখানে 3, 50/3, তার মানে কোনটা হবে? এটা ক্লিয়ার। এটা গেল নর্মাল অ্যাপ্রোচ, সকলে এইভাবে করবে। একটু আরো কয়েকটা স্টেপ করবে এখানে আমি জানি, তাই না? ঠিক আছে, কিন্তু আমাদের চ্যানেলের ছাত্রছাত্রীরা এই স্টেপগুলো করে না, এরা মাইন্ডেই করে, তাই তো? মেথড টু অ্যাডভান্স অ্যাপ্রোচ, একটু অ্যাডভান্স অ্যাপ্রোচ। দেখো দাদা, এখানে আছে প্রিন্সিপাল 800, এখানে হলো 600, এখানে 800, এখানে 600, গ্যাপ কত আছে? গ্যাপ আছে 200। একটি নির্দিষ্ট সময় পর এই গ্যাপটা কি শূন্য হয়ে যাবে না? একটি নির্দিষ্ট সময় পর এই গ্যাপটি শূন্য হয়ে যাবে না? ঠিক আছে, এবার দেখো দাদা শোনো, 1 বছরে এটাতে সুদের পরিমাণ কত দাদা? 1 বছরে সুদের পরিমাণ, পার্সেন্টের সঙ্গে 2টা শূন্য কাট হলো 48, 1 বছরে সুদের পরিমাণ 48, একটু লিখছি, ঠিক আছে, এগুলো মাইন্ডে হবে 48। আর এখানে 1 বছরে সুদের পরিমাণ কত দাদা? 600-এর 10% মানে 60, ঠিক আছে। তাহলে 1 বছরে এই গ্যাপটা কত কমে যাবে দাদা? 1 বছরে গ্যাপটা কমবে 12,
এক বছরে গ্যাপটা কত কমবে? 12 কমবে। আমাদের টোটাল গ্যাপ কত? দাদা টোটাল গ্যাপ হলো 200। এক বছরে 12 কমবে, এক বছরে 12 কমবে, তাহলে এই 200 গ্যাপ কত বছরে কমবে? 200/12। ক্লিয়ার? অ্যাডভান্স অ্যাপ্রোচ, রাইট? এবার এটাকে সলভ করলে কত আসবে দাদা? 50/3। 50/3 মানে 16, 2/3 বছর। পেন পেপার ছাড়াই সলভ করা সম্ভব, রাইট? এই অ্যাপ্রোচটা বুঝতে পারলে। আবার বলছি, দেখো 800 টাকা 600 টাকা, 800 টাকা 600 টাকা, তাহলে ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা হলো 200 টাকা। কিন্তু কিছু সময় পর এই টাকাগুলো কি হয়ে যাবে? সমান হয়ে যাবে, তার মানে ডিফারেন্সটা কি হবে? শূন্য হয়ে যাবে। ডিফারেন্সটা কি হবে? শূন্য হবে। তাহলে এক বছরের ডিফারেন্সটা কত হয় একবার চেক করি তো। দাদা 800 এর 6% মানে 48, 600 এর 10% মানে 60। এক বছরে ডিফারেন্সটা হচ্ছে 12, ঠিক আছে? মোট ডিফারেন্স আছে 200। তাহলে এই 200 ডিফারেন্সকে কভার করতে কত সময় লাগবে? 200/12। এক বছরের ডিফারেন্স দ্বারা ডিভাইড করে দাও, টাইমটা পেয়ে যাবে। ক্লিয়ার? পেন পেপার ছাড়াই সলভ করা সম্ভব, ঠিক? নেক্সট কোশ্চেন দেখো। লোডিং, কি ব্যাপার? কন্টেন্ট নট অ্যাভেলেবেল, ব্যাপারটা কি? আচ্ছা 51, 52, 53, ঠিক আছে, দেখো এটা। প্রীতম, কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হলো 3 বছরের জন্য। যদি 1% বেশি সুদে তা রাখা হতো তাহলে এত টাকা অতিরিক্ত পাওয়া যেত। ওই অর্থের পরিমাণ কত? খুব সহজ, পেন পেপার ছাড়াই সলভ করতে পারবে। দাদা এক বছরে 1% সুদ বেশি, এক বছরে 1% সুদ বেশি, তাহলে 3 বছরে কত হবে? 3% সুদ বেশি। প্রশ্নতে বলেছে 5100, প্রশ্নতে বলেছে 5100, 5100 টাকা অতিরিক্ত পাওয়া যেত, তাই না? তাহলে আমরা বলতে পারি 3%-এর ভ্যালু, 3%-এর ভ্যালু কত দাদা? 5100। 3%-এর ভ্যালু কত? 5100। ঠিক আছে, কত গুণ দাদা? 3-এর 17 গুণ মানে 51 হয়, তাহলে 1700 গুণ মানে হবে 5100। ঠিক? এবার কি জানতে চেয়েছে? ওই অর্থের পরিমাণ কত? অর্থের পরিমাণ 100%। ঠিক আছে, 1%-এর ভ্যালু 1700, 1%-এর ভ্যালু 1700, তাহলে 100%-এর ভ্যালু কত হবে? দুটো শূন্য লাগিয়ে দাও। তাহলে 17-এর পরে 4টা শূন্য কোথায় আছে? এখানে আছে। ক্লিয়ার? বুঝলে? পেন পেপার ছাড়াই সলভ হবে বেশিরভাগ কোশ্চেন, খুব সহজ। আর তোমরা যারা মক টেস্ট সিরিজটি অ্যাটেন্ড করেছো তারা তো দেখবে যে সেই কোশ্চেনগুলোই মনে হয়, ঠিক আছে, তার থেকে নিচু লেভেলেই আছে। কোন মক টেস্ট সিরিজ? ডাব্লিউবিপি এবং কেপি এক্সামের জন্য যে মক টেস্ট সিরিজটি চালু রাখা হয়েছিল, তাই না? এখানে অনেক ভালো ভালো কোশ্চেন ডিসকাস করা হয়েছে, ঠিক আছে? দেখো, এত টাকার বার্ষিক 8% সরল সুদের হারে 5 বছর পর মোট সরল সুদ কত পাওয়া যাবে? খুব সহজ দাদা, কিছুই নেই। দেখো এক বছরে আছে 8%, এক বছরে 8%, 5 বছরে সুদের পরিমাণ কত হবে? 40%। 5 বছরে সুদের পরিমাণ হবে 40%। দাদা এত টাকার 40%, প্রথমে 10% করো। দাদা 10% করলে হবে 893, তাহলে 40% কত হবে দাদা? 893 ইন্টু 4, 10%-এর 4 গুণ, শেষে 2 থাকবে। আচ্ছা, দুটো অপশান আছে, করো এটা। 3 4 12, 4 9 36, 36 আর 1 37, 72, শেষে 72, দেখো এখানে আছে। এভাবে করতে পারবে। একটু ডিসকাস করবেন। কি ডিসকাস করব? কি ডিসকাস করব বলো? বুঝতে পারছি না তোমার কথা। কোশ্চেনগুলো তো ডিসকাসই করছি, সঠিক অ্যাপ্রোচ কি হওয়া উচিত। ঠিক আছে,
দুইটি সংখ্যার লসাগু এত, সংখ্যা দুটির গসাগু এত, একটি সংখ্যা 297 হলে অপর সংখ্যাটি কত? খুব সহজ একটি প্রশ্ন, রাইট? দাদা আমরা জানি দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু। তো লসাগু গুণ গসাগু করো, লসাগু কত আছে দাদা? 2376। গসাগু কত আছে দাদা? 33 আছে। এইবার এটা গেল, তাহলে লসাগু গুণ গসাগু, তার মানে এটাই সংখ্যা দুটির গুণফল। একটি সংখ্যা 297, তাহলে অপর সংখ্যা কত হবে? গুণফল জানা আছে, একটি সংখ্যা জানা আছে, তাহলে একটি সংখ্যা দ্বারা ডিভাইড করে দাও, অপর সংখ্যাটি পেয়ে যাবে। কারো কোনো সমস্যা বলতে পারো? দাদা 33 দিয়ে ডাইরেক্ট কাট করো 9 বার করলে, এবার 9 দ্বারা ডিভাইড করে দাও। 9 এর দ্বিগুণ মানে 18, 5 7, 9 এর 6 গুণ মানে 54, 3 6, 9 এর 4 গুণ মানে 36। বুঝলে তো? মক টেস্ট পেপার সলভ করার উদ্দেশ্য কি হওয়া উচিত? এখানে এক্সাম অ্যাপ্রোচ ডিসকাস করা উচিত, তাই না? এটা বেসিক ক্লাস তো না? আর যদি কারো ম্যাথসে উইক থাকো তাহলে বেসিক টু অ্যাডভান্স ম্যাথ প্লেলিস্টের ক্লাসগুলি দেখো, ঠিক আছে? দেখো নিচে লেখা আছে বেসিক টু অ্যাডভান্স ম্যাথ প্লেলিস্ট, বুঝতে পারলে? সেখানে একদম বেসিক লেভেল থেকে শেখানো হয়েছে, বুঝতে পারলে? এই মক টেস্ট সিরিজ কাদের জন্য? যারা ক্লাসগুলি দেখে নিয়েছে অলরেডি, বুঝতে পারলে? যাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার আছে। এবার দেখো 13 জন লোক কোনো একটি কাজ 18 দিনে করে, 6 জন বালক একই কাজ 18 দিনে করে। আচ্ছা, 4 জন বালক একত্রে ওই কাজটি শেষ করবে কত দিনে? চলো অ্যান্সার করো জলদি। দেখো দাদা 3 জন লোক 18 দিনে করে, 3 জন লোক 18 দিনে করে, 6 জন লোক 18 দিনে করে, একই দিনে করে না? তার মানে 3 জন লোকের এফিসিয়েন্সি, দাদা 3 জন লোকের এফিসিয়েন্সি ইকুয়াল টু 6 জন বালকের এফিসিয়েন্সি। এই এফিসিয়েন্সিকে ধরে নাও 3 6 লসাগু মানে 6, ঠিক? তাহলে প্রত্যেক লোকের এফিসিয়েন্সি কত হবে? 2 হবে। 3 এর সঙ্গে 2 যোগ করলেই তো গুণ করলেই তো 6 হবে, তাই না? এটা কত হবে? 1 হবে। এফিসিয়েন্সি পেয়ে গেলাম, ঠিক? এফিসিয়েন্সি পেয়ে গেলাম। দাদা 3 জন লোক 18 দিনে কাজটি করে, একদিনে 6 ইউনিট করে, তাহলে 18 দিনে কত করবে? দাদা 6 গুণ 18, এটা গেল কাজের পরিমাণ, এটা গেল কাজের পরিমাণ। এফিসিয়েন্সি ইন্টু টাইম, কাজের পরিমাণ, ঠিক? এবার বলেছে 4 জন লোক 4 জন বালক ওই কাজটি কত দিনে করবে? তাহলে টোটাল ওয়ার্ক কি আমরা এফিসিয়েন্সি দ্বারা ডিভাইড করে দেবো। কার এফিসিয়েন্সি? 4 জন লোকের এফিসিয়েন্সি, 4 জন বালকের এফিসিয়েন্সি। একজন লোকের এফিসিয়েন্সি 2, তাহলে 4 জনের কত হবে? 8 হবে। 4 জনের 8 হবে। একজন বালকের 1, তাহলে 4 জনের কত হবে? দাদা 4 হবে। ক্লিয়ার হলো কিনা বলো? ঠিক আছে, এবার এটা কত? 12। ইকুয়াল টু দিয়ে 12 লেখা দরকার নেই, এটা 12 তোমরা দেখতেই পারছো। 6 দিয়ে কাট হবে দাদা 2 বার, এটা কাট হবে দাদা 9। ঠিক? ক্লিয়ার? ঠিক আছে, কোথাও কোনো অসুবিধা হলে বলবে যে এখানে বুঝতে পারছি না, ওকে? কোনো তাড়াহুড়ার ব্যাপার নেই। দেখো এ কোনো একটি কাজ 4 দিনে করতে পারে, বি সেই কাজটি শেষ করতে পারে 12 দিনে। একজন 4 দিনে করে, একজন 12 দিনে করে। দুজনে মিলে একত্রে কাজ করলে কত দিনে তা শেষ হবে? পেন পেপার ছাড়াই সলভ হবে। দাদা মোট কাজ ধরে নাও 4 12 এর লসাগু 12। এখানে দুজনে মিলে করবে, তাহলে দুজনের এফিসিয়েন্সি দ্বারা ডিভাইড করে দাও। টোটাল ওয়ার্ককে দুজনের এফিসিয়েন্সি দ্বারা ডিভাইড করে দাও। প্রথম জনের এফিসিয়েন্সি কত হবে? 12/4 মানে 3। দ্বিতীয় জনের এফিসিয়েন্সি কত হবে? 12/12 মানে 1। 12কে যদি 4 দ্বারা ডিভাইড করো অ্যান্সার আসবে কত? 3। বুঝলে? ঠিক আছে, নেক্সট করো এটা। দাদা দেখো 7 বছর পূর্বে মানে আগে
এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 3:4, 9 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 7:8। বি এর বর্তমান বয়স কত? ক্রস মেথডে সাহায্য করতে পারো, রেশিও মেথডে সাহায্য করতে পারো, তোমাদের ইচ্ছা। প্রথমে রেশিও মেথড বলি। দাদা, বয়সের ডিফারেন্সটা সবসময় সেম, বয়সের ডিফারেন্সটা সবসময় সেম, একই থাকবে। 7 বছর আগে 3:4, ডিফারেন্স আছে 1। 9 বছর আগে, 9 বছর পরে ডিফারেন্স কত আছে? 7:8, মানে ডিফারেন্স 1। দাদা ডিফারেন্স তো 1 আছে, ডিফারেন্স 1 আছে, তাহলে কোনো অসুবিধাই নেই, কোনো অসুবিধাই নেই। দেখো তাহলে 4 থেকে 8 হলো বা 3 থেকে 7 হলো, তার মানে কত বৃদ্ধি পেল? দাদা 4 ইউনিট বৃদ্ধি পেল, 4 ইউনিট বৃদ্ধি পেল। আর দেখো প্রশ্ন, দেখো 7 বছর আগে 9 বছর পরে, তার মানে 7 9 16 বছর, 16 বছর, ঠিক আছে, গ্যাপটা কত? 16 বছর। তাহলে 4 ইউনিটের ভ্যালু, অনেকে হয়তো বুঝতে পারছো না, দেখো অনেকে হয়তো বুঝতে পারছো না, দেখো দাদা মেথড 1, মেথড 1 যে 3:4, প্রথমে অনুপাত আছে 3:4, ঠিক, আর তারপরে কত আছে? 7:8, ঠিক আছে। আমরা দেখব ডিফারেন্স, এখানে ডিফারেন্স আছে 1, এখানে ডিফারেন্স আছে 1, যেটা আমরা এখানে করছিলাম, ঠিক আছে, মাইন্ডে করতে হবে, এগুলো ইজি জিনিস না। এবার দেখো দাদা, কন্ডিশন স্যাটিসফাই করানো আছে, কন্ডিশন স্যাটিসফাই করানো আছে, যদি করানো না থাকতো আমাদের করতে হতো, তাই না? তাহলে দেখো 4 থেকে 8 হলো, তার মানে কত যুক্ত করতে হলো? 4। আর এখানে দেখো 7 বছর আগে, 7 বছর আগে, বর্তমান বয়স থেকে 7 বছর আগে চলে যাও এবং বর্তমান বয়স থেকে 7 বছর পরে চলে যাও, তাহলে ডিফারেন্সটা কত হলো? 7 বছর 9 বছর, তাই না? দেখো বর্তমান, এটা ভালো করে বুঝবে, বর্তমান এটা 7 বছর আগে গেলে, এখানে 7 বছর আগে গেলে, ঠিক আছে, তারপরে বর্তমান এটা 9 বছর পরে যাও, তাহলে এখানে 7, এখানে 9, কত হলো? 16 হলো না? 16 হলো। তাহলে আমরা বলতে পারি এই 4 ইউনিটের ভ্যালু কত? 16। 4 ইউনিটের ভ্যালু কত? 16। 4 এর কত গুণ? 4 গুণ, ঠিক। কি জানতে চেয়েছে? বি এর বর্তমান বয়স কত? বি এর বর্তমান বয়স কত? দাদা বি এর বর্তমান বয়স, তো তাহলে এটা 7 বছর আগের বয়স, 7 বছর আগের বয়সটা দেখো 4 ইউনিট, 4 ইউনিটের ভ্যালু 16। 7 বছর আগের বয়স, তোমার 7 বছর আগের বয়স হলো 16, ঠিক আছে। তাহলে বর্তমান বয়স কত? 7 বেশি, বর্তমান বয়স কত? 7 বেশি, তার মানে 23। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝলে কি না বলো? আশা করি সকলে বুঝতে পেরেছো। তাহলে 23 হবে অ্যান্সার। ক্রস মেথড দেখাবো কি? দরকার নেই, তোমরা পারবে ক্রস মেথড কিভাবে করবে, কিভাবে করবে একবার বলে দিচ্ছি, দেখো দাদা 7 বছর আগের অনুপাত জানা আছে কত? 3:4। 9 বছর পরের অনুপাত জানা আছে কত? কত জানা আছে দাদা? 7:8। গ্যাপ কত হলো দাদা? গ্যাপ 16, লিখে দাও 16 16। এবার ক্রস মেথড ইউজ করো, ক্রস মেথড চলো করোই আর কি। এখানে 24, এখানে 28, 24 28, ডিফারেন্স কত? 4 ইউনিট। 4 ইউনিটের ভ্যালু পেয়ে গেলে দাদা, 4 ইউনিটের ভ্যালু কত? 4 ইউনিটের ভ্যালু কত? এদের ডিফারেন্স কত দাদা? এদের ডিফারেন্স আছে 1, 1 গুণ 16, 16। নিচে যখন সেম ভ্যালু থাকে আমরা এইভাবে করি, এদের মধ্যে ডিফারেন্স নিই ইন্টু 16, 4 গুণ হলো। দাদা বি এর বয়স বের করতে বলেছে, তাহলে 7 বছর আগে বয়স 4 ইউনিট, 4 ইউনিটের ভ্যালু 16, তাহলে বর্তমান বয়স কত হবে? 7 যুক্ত করে দাও, মানে 23। ঠিক, সহজ প্রশ্ন। নেক্সট, পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ, মাতার বয়স পুত্রের বয়সের 8 গুণ, পিতা এবং মাতার বয়সের যোগফল 51 বছর, পুত্রের বয়স কত? বুঝলে? দেখো কে কে আছে?
দাদা পিতা আছে, মাতা আছে, পিতা আছে, মাতা আছে এবং পুত্র আছে। ঠিক আছে, পিতা মাতা পুত্র আছে। কি কি বলেছে? পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ, ঠিক। মাতার বয়স পুত্রের বয়সের 8 গুণ, ঠিক। তাহলে দুটাই কি পুত্রের বয়সের সাপেক্ষে করা হচ্ছে না? পুত্রের বয়সের সাপেক্ষে করা হচ্ছে। তার মানে পুত্রের বয়স যদি তুমি 1 ধরে নাও, পুত্রের বয়স যদি 1 ধরে নাও, ঠিক আছে, তাহলে পিতার বয়স কত? 9 গুণ মানে 9। পিতার বয়স কত? 9 গুণ মানে 9। মাতার বয়স কত? 8 গুণ। 1 এর 8 গুণ মানে কত? 8। তাহলে রেশিও পেয়ে গেলে না? বুঝলে? রেশিও পেয়ে গেলে। এবার দেখো বলেছে পিতা মাতার বয়সের যোগফল 51 বছর। পিতা মাতার বয়সের যোগফল কত? দাদা 17 ইউনিট। 17 ইউনিটের ভ্যালু কত? দাদা 17 ইউনিটের ভ্যালু হলো 51 বছর। 17 ইউনিটের ভ্যালু হলো 51 বছর, ঠিক। তাহলে কি জানতে চেয়েছে? পুত্রের বয়স কত? দাদা পুত্রের বয়সটা জানতে চেয়েছে, তার মানে 1 ইউনিটের ভ্যালুটা জানতে চেয়েছে। 1 ইউনিটের ভ্যালুটা কত হবে বলো? এটা কত গুণ? এটা 3 গুণ না? 3 গুণ মানে 3 বছর। প্রীতম ডি, গুড। শুভেন্দু, অনেক নতুন নাম দেখা যাচ্ছে আজকে। এ বি এর তুলনায় 20% কম কাজ করে যদি এ কোনো কাজ 7.5 ঘন্টায় শেষ করে, তাহলে বি ওই কাজটি করে কত ঘন্টায়? চলো করে দেখাও, করে দেখাও দাদা। এ বি এর তুলনায় 20% কম কাজ করে। 20% মানে 1/5। 20% মানে 1/5, তাই তো? তার মানে বি এর এফিসিয়েন্সি যদি 5 হয়, বি এর এফিসিয়েন্সি যদি 5 হয়, একবার লিখছি, অনেকে নতুন আছে হয়তো। 20% মানে 1/5, এগুলো লিখতে হবে না, ঠিক আছে, মাইন্ডে হবে সব কিছু। দাদা 20% মানে 1/5। বলেছে এ বি এর তুলনায় 20% কম কাজ করে, বি এর তুলনায় 20% কম কাজ করে। তার মানে বি এর এফিসিয়েন্সি যদি 5 হয়, তাহলে এর এফিসিয়েন্সি কত? দাদা 20% কম মানে 1 কম, তাহলে এর এফিসিয়েন্সি 4। এগুলো মাইন্ডেই করতে হবে, রাইট। এবার দেখো কি বলেছে। বলেছে যদি এ কোনো কাজ 7.5 ঘন্টায় শেষ করে, ঠিক আছে, 7.5 ঘন্টা শেষ করে। 7.5 মানে 15/2, 7.5 মানে 15/2, ঠিক আছে। দাদা এর এফিসিয়েন্সি কত? 4। এর এফিসিয়েন্সি 4 এত ঘন্টায় শেষ করে, তাহলে কাজের পরিমাণ কত হবে? 4 এফিসিয়েন্সি ইন্টু টাইম, টাইম হলো 15/2, টাইম কত? 15/2, ঠিক। এটা টোটাল কাজটা গেল। এই কাজটা কে করবে? দাদা বি করবে। তাহলে বি এর এফিসিয়েন্সি দ্বারা ডিভাইড করে দাও, বি এর এফিসিয়েন্সি দ্বারা ডিভাইড করে দাও। বি এর এফিসিয়েন্সি কত? 5 ইউনিট। ক্লিয়ার? বলো, কারো কোনো সমস্যা থাকলে বলবে, কারো কোনো সমস্যা থাকলে বলবে। এটা কাট করো। দাদা 2 গুণ 3 মানে 6। প্রীতম, গুড। একজন মুদি এত টাকায় প্রতি কেজি দরের গম এবং এত টাকায় প্রতি কেজি দরের গম কোন অনুপাতে মিশ্রণ করলে মিশ্রিত গমের প্রতি কেজির দর এত টাকা হবে? দাদা এলিগেশন। তাহলে এই দশমিকে হাঁটিয়ে দাও না, দশমিকের পরে 2টা ডিজিট আছে, দশমিকের পরে 2টা ডিজিট আছে, দশমিকের পরে 2টা ডিজিট আছে, হাঁটিয়ে দাও, ঠিক আছে। দশমিক দিয়ে ক্যালকুলেশন করবো না। দাদা এটা তাহলে 204 হবে, 204, ঠিক আছে। আর এটা কত? এই গমের দাম কত? দাদা 288। আর মিশ্রণের মূল্য কত? 252, ঠিক। দাদা এদের ডিফারেন্স কে এখানে লিখবো। এদের ডিফারেন্স কত হবে? 52 থেকে
অষ্টআশি, 52 থেকে অষ্টআশি, দাদা 52 সঙ্গে 6 যুক্ত করো, 58 হলো, তারপরে 30 যুক্ত করে দাও, তার মানে 38, তার মানে 38 ইস টু, এখানে ডিফারেন্স কত দাদা 48, 52 4, ডিফারেন্স কত 48, দাদা 4 দ্বারা কাট করো 9 বার, আচ্ছা 4 দ্বারা, 4 দ্বারা কি বার 9 বার হয় কি করে, কিছু ভুল করেছে নাকি? এখানে দেখো তো 204 টাকা, 288 টাকা, 252 টাকা, ঠিক আছে। কোন অনুপাতে মিশ্রণ করলে? প্রথমে 6 যুক্ত করলাম, তারপরে 30 যুক্ত করলাম, আর এই 6 যুক্ত 38 কে লিখলাম, তাই তো বলি 38 কি করে লিখলাম? এখানে দেখো দাদা 12 দ্বারা কাট যাচ্ছে, 12 দ্বারা 3 বার, 12 দ্বারা 4 বার, 3:4, ঠিক আছে, বুঝলে? ওকে, চলো এটা করো। 300 টাকা পি কিউ আর এর মধ্যে 36 হবে, হ্যাঁ 36 হবে। 300 টাকা পি কিউ আর এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে কিউ পি অপেক্ষা 30 টাকা বেশি পায়, ঠিক আছে, আর কিউ অপেক্ষা 60 টাকা বেশি পায়, তাহলে তাদের অংশের অনুপাত কত? ঠিক আছে, দেখো বলেছে কিউ পি অপেক্ষা 30 টাকা বেশি পায়, ঠিক, তাহলে পি যদি এক্স পায়, পি যদি এক্স পায়, ঠিক আছে, তাহলে কিউ কত পাবে দাদা? 30 টাকা বেশি পাবে, অর্থাৎ এক্স প্লাস 30, ক্লিয়ার? তারপরে কি বলেছে? আর কিউ অপেক্ষা 60 টাকা বেশি পায়, কিউ কত পায়? এক্স প্লাস 30, তার থেকে 60 বেশি পায়, তার মানে কত? এক্স প্লাস 90 পাবে, আর কত পাবে? এক্স প্লাস 90। কারো কোনো সমস্যা থাকলে বলবে, কারো কোনো সমস্যা থাকলে বলবে। এবার টোটাল কত পায়? টোটাল পায় 300 টাকা, টোটাল কত পায়? 300 টাকা পায়, ঠিক আছে দাদা 300 টাকা পায় তো, তাহলে এই টোটাল যদি যুক্ত করে দাও তাহলে 300-কে পাবে, দাদা এক্স 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 মানে 3x হলো, যুক্ত 30 90 120, এই ভ্যালুটাই বলে দিয়েছে 300, এই ভ্যালুটাই বলে দিয়েছে 300, তাহলে 3x এর ভ্যালু কত হবে দাদা? 120-কে এদিকে নিয়ে যাও, তাহলে কত হবে? 180 হয়ে যাবে, তাহলে এক্স এর ভ্যালু কত হবে দাদা? 60 হবে। এক্স এর ভ্যালু যদি 60 হয় তাহলে পি কত পাবে দাদা? পি পাবে এক্স মানে 60। আচ্ছা এই অনুপাতই তো জানতে চেয়েছে, ডাইরেক্ট অনুপাত বের করো, ডাইরেক্ট অনুপাত বের করো, ঠিক আছে দাদা। পি পাবে 60, কিউ কত পাবে দাদা? 60 30 মানে 90, ঠিক আছে, আর কত পাবে দাদা? 60 90 মানে 150, 30 দ্বারা কাট করে দাও দাদা, 30 দ্বারা 2 বার, 30 দ্বারা 3 বার, 30 দ্বারা 5 বার, 2 3 5, 2 3 5, ক্লিয়ার? বুঝলে কি না? নেক্সট করো। যদি 15টি ডিমের ক্রয় মূল্য 75 টাকা হয়, তাহলে 4 ডজন ডিমের ক্রয় মূল্য কত? যদি 15টি ডিমের ক্রয় মূল্য 75 টাকা হয় তাহলে 4 ডজন ডিমের ক্রয় মূল্য কত? করো একটু অ্যান্সার বলো। দাদা দেখো
15টি ডিমের ক্রয় মূল্য 75 টাকা, 15টি ডিমের ক্রয় মূল্য 75 টাকা, তাহলে একটি ডিমের ক্রয় মূল্য কত হবে? একটি ডিমের ক্রয় মূল্য কত হবে দাদা? 75কে 15 দ্বারা ডিভাইড করে দাও, 75কে 15 দ্বারা ডিভাইড করে দাও, ডিভাইড করলে কত আসবে? 3 টাকা। দাদা একটি ডিমের ক্রয় মূল্য 3 টাকা, তাহলে 4 ডজন ডিমের ক্রয় মূল্য কত দাদা? 1 ডজন মানে 12, তাহলে 4 ডজন মানে কত? 48। এইভাবেই করতে হবে, ঠিক আছে, যদি তাড়াতাড়ি করতে চাও। ঠিক আছে দাদা, এতটি 48টি ডিম ক্রয় করতে হবে। আবার ভুলভাল লিখছি, দেখো তো, 5 তাই না? 5 তো, একটি ডিমের ক্রয় মূল্য 5 টাকা, তাহলে 48টি ডিমের ক্রয় মূল্য কত হবে? 48 গুণ 5, 5 দ্বারা কি করে গুণ করবে দাদা? 5 মানে 10/2, তার মানে 48কে 2 দ্বারা ডিভাইড করো, তারপরে 10 দ্বারা গুণ করো, 240। ক্লিয়ার? নেক্সট, কোথাও বুঝতে অসুবিধা হলে বলবে। কি বলেছে? পি কিউ আর একটি ব্যবসা শুরু করে, কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ বিনিয়োগ করে, এবং আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 অংশ বিনিয়োগ করে। পি কিউ আর এর মূলধনের অনুপাত। বেসিক কোশ্চেন, তাই না? দেখো, পি তার 3 গুণ বিনিয়োগ করে, কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ বিনিয়োগ করে, ঠিক? ওকে, তাহলে কিউ এর সাপেক্ষে বলা হচ্ছে, আর এখানে দেখো আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 অংশ বিনিয়োগ করে। একটু লিখছি কারণ অনেকে নতুন আছো। পি কিউ আর, এখানে দেখো কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ বিনিয়োগ করে, তার মানে দেখো, কিউ যদি 1 বিনিয়োগ করে তাহলে পি কত বিনিয়োগ করবে? 3 গুণ। ঠিক আছে, তারপরেরটা কি বলেছে? আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 অংশ বিনিয়োগ করে, আর যদি 3 ইউনিট বিনিয়োগ করে, তাহলে 2 কত করছে? আর কত করছে দাদা? তার 2/3 মানে 2। আবার ভুল বলছি, দেখো, আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 অংশ বিনিয়োগ করে, তার মানে কিউ যদি 3 ইউনিট বিনিয়োগ করে তাহলে আর কত করবে দাদা? 2 ইউনিট, রাইট? এখানে মাথাটা গেছে আমার, সরি, দেখো প্রথম থেকে দেখো আবার। কিউ যে পরিমাণ, এখানে দেখো, কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ বিনিয়োগ করে, তার মানে কিউ যদি 1 বিনিয়োগ করে পি কত করে? তার 3 গুণ। ক্লিয়ার? আচ্ছা, এবার বলেছে আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 বিনিয়োগ করে, তার মানে আর যদি 3 ইউনিট বিনিয়োগ করে তাহলে কিউ কত করে? তার 2/3, অর্থাৎ 2। বুঝলে দাদা? শোনো, এখানে কিউ আছে 1, এখানে আছে 2, তাহলে দুটোকে সমান করতে হবে না? সমান করতে গেলে এটাকে আমাদের 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা গুণ করলে আমরা রেশিওটা কি পাবো দাদা? রেশিওটা পাবো, এটা হবে 6, এটা হবে 2, আর এটা কত হবে? এটা হবে 3। সরি, অনেক টাইম নিলাম। ঠিক আছে, এবার তবে আরো একটু সহজে যদি করা যেত ভালো হতো, করা যাবে? করা যাবে। পি কিউ আর, শেষেরটা পড়ো। আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 অংশ বিনিয়োগ করে। ঠিক আছে, তার মানে আর যদি 3 ইউনিট বিনিয়োগ করে কিউ 2 ইউনিট করবে।
তার আগে কি বলেছে, পি তার 3 গুণ, কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ, কিউ হলো 2 ইউনিট, তার 3 গুণ করে দাও, তাহলে 6 ইউনিট। পিছন থেকে পড়লে এভাবে ডাইরেক্ট অ্যান্সার করতে পারতে, ঠিক আছে, পিছন থেকে পড়লে এভাবে ডাইরেক্ট অ্যান্সার করতে পারতে। নেক্সট, জগৎরাম একজন দুধ বিক্রেতার কিছু পরিমাণ দুধ আছে বিক্রয়ের জন্য, কোন অনুপাতে জল মেশালে সে মিশ্রণটি ক্রয় মূল্যে বিক্রয় করলে 5% লাভ হবে। ক্রয় মূল্যে বিক্রয় করছে কিন্তু 5% লাভ হচ্ছে। 5% মানে 5% মানে 1/20, 5% মানে 1/20, অর্থাৎ ক্রয় মূল্য যদি 20 হয়, ক্রয় মূল্য যদি 20 হয় তাহলে লাভের পরিমাণ 1, লাভের পরিমাণ 1। এবার লাভ কার জন্য হবে দাদা? লাভ হবে জল মেশানোর জন্য, লাভ হবে জল মেশানোর জন্য। আর কিনেছে কি? দুধ কিনেছে, তো জল কি কিনেছে? দুধ কিনেছে। তাহলে তাহলে লাভ হচ্ছে জলের জন্য, আর কিনেছে কি? দুধ। তাহলে আমরা বলতে পারি জল 1 ইউনিট মেলানো হয়েছে, জল 1 ইউনিট মেলানো হয়েছে। আর দুধ কত দাদা? দুধ হলো 20 ইউনিট। বুঝলে? ডাইরেক্ট করতে পারবে, এটা ডাইরেক্ট করতে পারবে। কার জন্য লাভ হচ্ছে? জলের জন্য লাভ হচ্ছে। আর কি কিনেছে দাদা? দুধ কিনেছে। তাহলে নিচেরটা হলো, এটা ক্রয় মূল্য, তো তাহলে নিচেরটা হলো দুধের পরিমাণ, দুধের পরিমাণ, উপরেরটা হলো জলের পরিমাণ। পেন পেপার ছাড়াই সলভ হবে। চলো এটা করো, এটা করো। দাদা এই টাইপের প্রবলেম কি তুমি বলেছিলা যে নিচ থেকে উপরের দিকে সলভ করো, নিচ থেকে উপরের দিকে সলভ করো, বলেছিলাম না? প্রথমে কি আছে? 2 যোগ 1/3। দাদা ডাইরেক্ট যদি আমরা সলভ করি, এখানে কত আসবে? 6 7, তাহলে 7/3 আসবে। দাদা 7/3 এলো, 7/3 এলো। তার আগে কি আছে দাদা? 1 যোগ আছে, তার আগে কি আছে? x যোগ আছে, ঠিক আছে। দাদা শোনো, 7/3 আছে, এটাকে উল্টে দাও, উল্টে দাও, উল্টে দিলাম। 7 3 10, দাদা 10/7 হলো। আবার উল্টে দাও দাদা, 7 তাহলে কত আসবে? 7 কত আসবে? 10 আসবে। এবার এটাকে যখন সলভ করবে, এটাকে সলভ করো দাদা, x যোগ 7/10, এই রেজাল্টটাই পাবে 2, এই রেজাল্টটাই পাবে 2। এবার সলভ করো এটাকে দাদা, x এর ভ্যালু কি হবে? এটাকে এদিকে নিয়ে যাও, 2 - 7/10, তাহলে 20 - 7 মানে 13/10। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো, থাকলে বলতে পারো। চলো এটা করো। আজ সোমবার, ঠিক 64 দিন পরে কি বার হবে? বাচ্চাদের কোশ্চেন দাদা, 64 দিন পর, তাহলে সোমবার কি প্রতি 7 দিন পর পর আসবে? প্রতি 7 দিন পর পর সোমবার আসবে, তাই না? তাহলে 64কে যদি 7 দ্বারা ডিভাইড করো, 64কে যদি 7 দ্বারা ডিভাইড করো, রিমাইন্ডার কত থাকছে? রিমাইন্ডার 1, রিমাইন্ডার 1। তার মানে সোমবার থেকে একদিন বেশি, অর্থাৎ মঙ্গলবার হবে অ্যান্সার, তাই না? প্রতি 7 দিন পর পর কি আসবে? সোমবার আসবে। আর এখানে আমরা ডিভাইড করলাম, ডিভাইড করে কটা সপ্তাহ হলো? 7 9 63, মানে 9টি সপ্তাহ হলো। 9টি সপ্তাহ হলো মানে সোমবার এলো, তাই না? 9টি সপ্তাহে সোমবার এলো। এবার তারপরে একদিন বেশি, একদিন বেশি, কি হবে? মঙ্গলবার হবে। পেন পেপার ছাড়াই সলভ হবে। এটা করো দাদা। সোমবার থেকে বুধবার, সোমবার থেকে বুধবারের গড় উষ্ণতা এত, মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের গড় উষ্ণতা এত। যদি বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতার 4/5 হয়, তাহলে বৃহস্পতিবারের উষ্ণতা কত হবে?
কি প্রীতম অ্যান্সার করছো না, বাকিটা কোথায় গেলে? দেখো সোমবার থেকে বুধবার, তার মানে কি? তার মানে কি দাদা? সোমবার, মানডে, টুয়েসডে অ্যান্ড ওয়েডনেসডে। গড় হলো 37, তাহলে মোট কত হবে? 37 গুণ 3 মানে 111, তাই না? 111। আচ্ছা দাদা মঙ্গলবার থেকে বৃহস্পতিবার, টুয়েসডে, ওয়েডনেসডে এবং থার্সডে। গড় কত? 34। গড় কত? 34। ঠিক আছে, এবার এটা 3 দিনের গড়, তাহলে মোট কত হবে? 34 গুণ 3 মানে 102। দাদা 102। এদের মধ্যে যদি ডিফারেন্স না হয়, এদের মধ্যে যদি ডিফারেন্স না হয় তাহলে দেখো টি টি কাট হলো, ডাব্লিউ ডাব্লিউ কাট হলো, তাহলে কি থাকছে? এটা হলো 9। ক্লিয়ার? জাস্ট ডিফারেন্স নিয়ে নাও। ঠিক, এবার এখানে দেখো বলেছে, সরি 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 বলেছে, পেনটা নষ্ট হয়ে গেল না। যদি বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতার 4/5 হয়, সোমবারের উষ্ণতার 4/5 হয়, তার মানে সোমবারের উষ্ণতা যদি 5 হয়, সোমবারের উষ্ণতা যদি 5 হয়, তাহলে বৃহস্পতিবারের উষ্ণতা কত দাদা? তার 4/5, 4/5 মানে 4। ঠিক দাদা, এখানে ডিফারেন্স কত? 1 ইউনিট, তার মানে 1 ইউনিটের ভ্যালু আমাদের জানা আছে, 1 ইউনিটের ভ্যালু জানা আছে 9। 1 ইউনিটের ভ্যালু যত জানা আছে 9 আছে। তাহলে কি বের করতে বলেছে? বৃহস্পতিবারের উষ্ণতা কত দাদা? বৃহস্পতিবারের উষ্ণতা 4 ইউনিট, তাহলে 4 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। 4 গুণ 9 মানে 36। ঠিক আছে, শুভেন্দু খুব তাড়াতাড়ি অ্যান্সার করেছো, বাহ। মাছি এত ডিস্টার্ব করছে, চলো এটা করো। দাদা ভাবার কিছু নেই, করতে থাকো। 2/3, ওকে। 5 2 7, 7/5, ওকে। দাদা 75%, 25%-এর 3 গুণ, 25% মানে 1/4, তাহলে কত হবে? 3/4 হবে এটা, ইন্টু কত আছে? 540। ব্যাস, সলভ করো দাদা। ইয়েস, দেখো এটা হলো 20, 20 গুণ 3 60, 60-এর দেখো এটা 9 গুণ, 60-এর কত গুণ? 9 গুণ। ঠিক আছে, এবার দেখো দাদা শোনো, 14 14 3 42, তাহলে 42 গুণ 9, তার মানে 8, শেষে আর থাকবে, একটাই অপশানে আছে। করে দেখো পুরোটা, 36 34 আর 1 37। ঠিক আছে, বোঝানোর মতো কিছু নেই এখানে। দাদা এটা তো খুব সহজ, পেন পেপারের দরকার পড়ে না এই টাইপের প্রবলেম সলভ করার জন্য, তাই না? কোনটি বড় বলেছে? ডিফারেন্স দেখো দাদা, ডিফারেন্স এখানে 2, এখানে কত? এখানে হলো 3, এখানে কত? 1, এখানে কত? 3। এবার এই ডিফারেন্সকে সমান করতে হবে দাদা। ডিফারেন্সকে কি করে সমান করব? এদের লসাগু আর লসাগু কত হলো? 6 হলো, 6 হলো। তাহলে এটাকে 6 বানানোর জন্য কত দ্বারা গুণ করতে হবে দাদা? 3 দ্বারা। এটাকে 2 দ্বারা, এটাকে 6 দ্বারা, এটাকে 2 দ্বারা। ঠিক আছে দাদা, 3 দ্বারা যদি গুণ করি উপরে ভ্যালুটা কত আসবে? জাস্ট উপরে ভ্যালু চেক করো দাদা, 21 আসবে। এটা উপরে ভ্যালুটা কত আসবে? 22 আসবে। উপরে ভ্যালু কত আসবে? 18 আসবে। উপরে ভ্যালু কত আসবে? 20 আসবে। কোনটা বড় বলো? এটা বড় না, তার মানে দ্বিতীয় নাম্বারটি বড়। খুব তাড়াতাড়ি সলভ করতে পারবে, রাইট? বুঝলে? চলো একটু তাড়াতাড়ি করি, কারণ আরো 30টি প্রশ্ন আছে। একটি ট্রেন একটি সাঁকো মানে পোল, ঠিক আছে, আমিও জানতাম না, দেখে নিলাম আমি। একটি সাঁকো অতিক্রম করতে 9 সেকেন্ড সময় নেয়, ঠিক আছে।
যদি ট্রেনটির গতি 48 কিমি প্রতি ঘন্টা হয় তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? দাদা একটি পোলকে অতিক্রম করে তো, তাহলে তাহলে ট্রেনটির দ্বারা অতিক্রান্ত পথ হবে ট্রেনের নিজের দৈর্ঘ্য, তাই না? ট্রেনের নিজের দৈর্ঘ্য, তাই তো? এবার দেখো ট্রেনটির গতিবেগ কত দাদা? 48 কিলোমিটার প্রতি ঘন্টা। কিলোমিটার প্রতি ঘন্টা, এটা 9 সেকেন্ড আছে, তাহলে এটাকে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করতে হবে। তো 48কে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করতে হবে 5/18, এটা হলো মিটার প্রতি সেকেন্ড গতিবেগ। কত সময় নিচ্ছে দাদা? 9 সেকেন্ড সময় নিচ্ছে, তাহলে সময় দ্বারা গুণ করে দাও। ঠিক আছে, স্পিড ইন্টু টাইম, ডিস্টেন্স পেয়ে যাবে, সেই ডিস্টেন্সটাই হবে দৈর্ঘ্য, ডিস্টেন্সটাই হবে ট্রেনটির দৈর্ঘ্য, তাই না দাদা? এটা কাট করলাম 2, এটা কাট করলাম 24, 24 গুণ 5 120। বি। প্রীতম মাঝখানে গায়েব হয়ে গেছিলে না? একজন সাঁতারুর স্থির জলে গতি 9 কিমি প্রতি ঘন্টা। সাঁতারুর স্রোতের অনুকূলে গতি নির্ণয় করো যখন নদীর বহমান গতি মানে স্রোতের গতি 6 কিমি প্রতি ঘন্টা। দাদা এক্স এর ভ্যালু জানা আছে, ওয়াই এর ভ্যালু জানা আছে, ডি এর ভ্যালু জানতে চেয়েছে, তাই না? কি হবে? অনুকূলে গতি কি হয়? এক্স প্লাস ওয়াই। এক্স এর ভ্যালু কত? 9। এটা তো পেন পেপার ছাড়াই হবে, তাই না? নেক্সট, একটি 400 মিটার দীর্ঘ ট্রেন 36 সেকেন্ড সময় নেয় ট্রেনটির বিপরীতমুখে হাঁটায় এক ব্যক্তিকে অতিক্রম করতে, যার হাঁটার গতি 20 কিমি প্রতি ঘন্টা, তাহলে ট্রেনটির গতি কত? ট্রেনটির গতি কত? এবার দেখো ট্রেনটি মেথড 1, আচ্ছা একটাই মেথডই করি, ঠিক আছে? ট্রেনটি গতিশীল, ব্যক্তিটিও গতিশীল, বিপরীত দিকে গতিশীল, ঠিক আছে? বিপরীত দিকে গতিশীল, তাহলে রিলেটিভ স্পিড কাজ করবে। দুটি বস্তু যখন গতিশীল থাকে তখন রিলেটিভ স্পিড কাজ করবে, রাইট? ঠিক আছে, এবার রিলেটিভ স্পিড কি হবে দাদা? স্পিড দ্বয়ের যোগফল, স্পিড দ্বয়ের যোগফল। এবার এখানে 400 মিটার দীর্ঘ 36 সেকেন্ড সময় নিচ্ছে, 400 মিটার দীর্ঘ অতিক্রম করতে 36 সেকেন্ড সময় নিচ্ছে, তাহলে 400/36 করলে আমরা গতিবেগ পেয়ে যাব। এখানে কি গতিবেগ কাজ করছে? রিলেটিভ স্পিড, অর্থাৎ স্পিড দ্বয়ের যোগফল কাজ করছে। এটাকে সলভ করো দাদা। 9 দ্বারা কাট 4 দ্বারা কাট করো, 9 বার 4 দ্বারা কাট করো 100। একশো বাই 9, এ অ্যান্সার করলে না? চারশো মিটার দীর্ঘ 36 সেকেন্ড অতিক্রম করে। 400 মিটার দীর্ঘ ট্রেন 36 সেকেন্ড অতিক্রম করে, এক ব্যক্তিকে অতিক্রম করছে, তাহলে অতিক্রান্ত পথ হবে নিজের দৈর্ঘ্য। কিলোমিটার প্রতি সেকেন্ড হয় না ভাই, 100/9 ফ্র্যাকশনে আসছে কেন? 4×9 = 36, 100। দেখো পারছি না দাদা। হাঁটার গতি হলো 20, হাঁটার গতি হলো, আর ট্রেনটির গতি ধরলাম আমি এক্স, তাহলে রিলেটিভ স্পিড হবে এক্স প্লাস 20। আচ্ছা সরি ভুল হয়ে গেছে, কি ভুল হলো দাদা? ভুল হয়েছে এখানে কিলোমিটার প্রতি ঘন্টাতে আছে, তো দেখো আগের অ্যাপ্রোচটা
কোথাও আমাদের নেই। দেখো প্রথমে এখান থেকে স্পিডটা পেয়ে যাবো, সেটা রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড কি হবে দাদা? 400/36 মানে হবে 100/9। দাদা এটা মিটার প্রতি সেকেন্ড, মিটার প্রতি সেকেন্ড। তাহলে কিলোমিটার প্রতি ঘন্টাতে কত আসবে দাদা? 100/9 ইন্টু 18/5 আসবে কি না? ইয়েস দাদা। এটা কাট হবে 20, এটা কাট হবে 2, তার মানে 40। দাদা 40 কিলোমিটার প্রতি ঘন্টা। দাদা রিলেটিভ স্পিড হলো 40, এর মধ্যে ব্যক্তিটির গতি আছে 20, তাহলে ট্রেনটির গতি হবে 20। বাহ, ব্যক্তি আর ট্রেনের গতি সমান। ঠিক। সরি, অনেকটা সময় লাগিয়ে দিলাম, আসলে আমি লক্ষ্যই করিনি। একটি ট্রেন একটি দণ্ডায়মান ব্যক্তিকে যখন অতিক্রম করে তখন ট্রেনটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব 90 মিটার। কাকে অতিক্রম করে? দণ্ডায়মান ব্যক্তিকে। তাহলে ট্রেনটির দ্বারা অতিক্রান্ত পথ কি হবে? ট্রেনটির নিজের দৈর্ঘ্য, ট্রেনটির নিজের দৈর্ঘ্য, তাই না? আচ্ছা, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? 90 মিটার। এটা কি কোশ্চেন আবার? এটা কি কোশ্চেন আবার? রাইট। এক্স, মাছিটা এত ডিস্টার্ব করছে। এক্স 1 কিমি, এক্স 1 কিমি অতিক্রম করে 8 মিটার 8 মিনিট 40 সেকেন্ড সময়। ওয়াই একই দূরত্ব অতিক্রম করে 10 মিনিটে। ঠিক আছে, এক্স ওয়াইকে কত দূরত্বে পরাজিত করলো? খুব সহজ প্রশ্ন, খুব সহজ প্রশ্ন। কে অ্যান্সার দেবে? কে অ্যান্সার দেবে? দেখো প্রথমে একটু বোঝাই, ঠিক আছে। দেখো এক্স কি করলো? এই 1 কিলোমিটার পথ 8 মিনিট 40 সেকেন্ড সময়ে পৌঁছে গেল। তার মানে এখান থেকে এখানে পৌঁছাতে 8 মিনিট 40 সেকেন্ড সময় নিল। ঠিক আছে, 8 মিনিট 40 সেকেন্ড সময় নিল। এবার এক্স যখন এখানে পৌঁছালো, এক্স যখন এখানে পৌঁছালো সেই সময় ওয়াই নিশ্চয়ই এদিকটাই ছিল, ওয়াই নিশ্চয়ই এদিকটাই ছিল। বুঝতে পারলে? ওয়াই নিশ্চয়ই এখানে ছিল, কারণ ওয়াই কত সময় পরে এখানে পৌঁছাবে? ওয়াই কত সময় পরে এখানে পৌঁছাবে? দাদা এদের মধ্যে ডিফারেন্স নাও, দেখো এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে দাদা? তোমার 8 মিনিট 40 সেকেন্ড, তো তাহলে আরও 20 সেকেন্ড যুক্ত করলে 9 হয়ে যাবে, আর তারপরে 1 মিনিট যুক্ত করতে হবে, তাহলে 1 মিনিট 20 সেকেন্ড। তার মানে এই পথটা অতিক্রম করতে ওয়াইয়ের কত সময় লাগবে দাদা? 1 মিনিট 20 সেকেন্ড। 1 মিনিট 20 সেকেন্ড, ভালো করে বোঝো, ভালো করে বোঝো। 1 মিনিট 20 সেকেন্ড, ঠিক আছে দাদা। ওয়াইয়ের সময় লাগবে, তাহলে এই পথটাই তো জানতে চেয়েছে, এক্স ওয়াইকে কত দূরত্বে পরাজিত করলো। ঠিক আছে দাদা, শোনো 1 মিনিট 20 সেকেন্ড মানে কত মিনিট দাদা? 20 সেকেন্ড মানে হলো 20/60, মানে 1/3। 1+1/3, তার মানে 4/3। বুঝতে পারলে? এই 4/3 মিনিট সময়ে যতটা পথ অতিক্রম করবে কে? ওয়াই, সেটাই হবে আমাদের অ্যান্সার। এবার ওয়াই দেখো 10 মিনিটে 1 কিলোমিটার পথ অতিক্রম করে। ঠিক আছে, 10 মিনিটে 1 কিলোমিটার পথ অতিক্রম করে, তাহলে 1 মিনিটে কতটা করবে দাদা? 1 কিলোমিটার মানে 1000 মিটার। ঠিক আছে, তাহলে 1 মিনিটে কত করবে? 10 দ্বারা ডিভাইড করে দাও, এটা 1 মিনিটে হলো। আমাদের কত মিনিটে চাই? 4/3। ক্লিয়ার? খুব সহজেই সলভ করতে পারবে, কোনো অসুবিধা নেই দাদা। 400/3, ঠিক আছে। তাহলে কত হবে দাদা? 133 শূন্য 1/3, তাই না? কোথায় আছে?
ঠিক আছে, ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন। এই ছবি আঁকতে হবে না, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য। ঠিক আছে, এদের সময়ের মধ্যে ডিফারেন্স নাও দাদা। 1 মিনিট 20 সেকেন্ড, 1 মিনিট 20 সেকেন্ড, তার মানে 1 মিনিট 20 সেকেন্ডে ওয়াই যতটা পথ অতিক্রম করবে ঠিক তত পথেই সে হারবে। বুঝতে পারলে? ঘড়িতে এত, এর সময় ঘন্টা মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করবে, কত ডিগ্রি কোণ তৈরি করবে? এবার দেখো, এবার দেখো দাদা, ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা, ঠিক আছে, ঘন্টার কাঁটা যদি 12টা, প্রথমে ভাবো তুমি কিছুই জানো না সাপোজ, ঠিক আছে, 12টাতে ছিল দাদা, 3টাতে পৌঁছালো, 12টাতে ছিল দাদা, 3টাতে পৌঁছালো, তার মানে কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলো কি না? বুঝতে পারলে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলো দাদা, তার মানে ঘন্টার কাঁটা 3 ঘন্টায় 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে 1 ঘন্টায় কতটা পথ অতিক্রম করবে, কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে বলো? 1 ঘন্টায় 30 ডিগ্রি, 1 ঘন্টায় 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই 4 ঘন্টা 40 মিনিট, এটাকে 4 ঘন্টা 40 মিনিট, 40 মিনিট মানে 40/60, 20 দ্বারা ডিভাইড করো, তাহলে 2/3 আসবে, তার মানে 12, 12 আর 2 14, 14/3, তাই না? এত ঘন্টা, ঘন্টার কাঁটাটা এত ঘন্টা পথ অতিক্রম করবে, 1 ঘন্টা এতটা, তাহলে 14/3 ঘন্টা কত? দাদা এটা সলভ করলে কত আসছে দেখো, এটাকে এটা সলভ করো দাদা, 10 কারণে 140। ঠিক আছে, এবার এটা গেল ঘন্টার, আমাদের চেয়ে মিনিটের, মিনিটে কত? 40 দাদা, মিনিটের। এবার মিনিটেরটা একটু ভাবো, 12তে ছিল কাটাটা, ঠিক আছে, 15তে পৌঁছালো, মানে 3-এ গিয়ে পৌঁছালো, মানে 15 মিনিট, 15 মিনিট পথ অতিক্রম করলো, 15 মিনিট পথ অতিক্রম করলো, কত ডিগ্রি দাদা? 90 ডিগ্রি। 15 মিনিটে, 15 মিনিটে 90 ডিগ্রি, তাহলে 1 মিনিটে কত? 1 মিনিটে কত দাদা? 6। 1 মিনিটে কত? 6 ডিগ্রি। তাহলে 40 মিনিটে কত হবে? ইন্টু 6, মানে 240 ডিগ্রি। এবার এদের মধ্যে ডিফারেন্স কত দাদা? এদের মধ্যে ডিফারেন্স হলো 100 ডিগ্রি। বুঝলে? খুব সহজ না? জাস্ট এটা মনে রাখবে, ঘন্টার কাঁটাটা, ঘন্টার কাঁটাটা যদি, ঘন্টার কাঁটাটা 30 ডিগ্রি অতিক্রম করবে, 30 ডিগ্রি অতিক্রম করবে পার 1 আওয়ার, 1 ঘন্টায় 30 ডিগ্রি। ঠিক আছে, আর মিনিটের কাঁটাটা, মিনিটের কাঁটাটা 6 ডিগ্রি অতিক্রম করে 1 মিনিটে। বুঝতে পারলে? তাহলে প্রবলেম খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, আর একটু ভাবলেই তোমরা পারবে, রাইট? করো এটা, করো এটা। একজন দোকানদার তার খরিদ্দারদের 10% ডিসকাউন্ট দিয়েও ক্রয় মূল্যের উপর 20% লাভ করলো, যে পণ্যের ক্রয় মূল্য 450 টাকা, তার ধার্য মূল্য কত? খুব সহজ প্রশ্ন, রাইট? দাদা শোনো, দাদা শোনো, 10% ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে এখান থেকে বিক্রয় মূল্য বের করতে পারবো, মার্ক প্রাইজের কত? 90%। বিক্রয় মূল্য বের হলো দাদা, ক্রয় মূল্যের উপর 20% লাভ, ক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে এখান থেকে বিক্রয় মূল্য বের করতে পারবো। ঠিক আছে, ক্রয় মূল্যের 120%, দাদা ক্রয় মূল্য তো জানা আছে 450, 450-এর 120% পারবে কি না দাদা? 30% দ্বারা কাট করো 3 বার, 30% দ্বারা কাট করো 4 বার করলে, এবার এটাকে কাট করো, এটা দিয়ে কাট করলে কত হচ্ছে? 150, 150 গুণ 4 মানে 600, মার্ক প্রাইস বের হলো না, 600 টাকা। এক লাইনে অ্যান্সার, বেশি কিছু করতেই হবে না। বুঝতে পারলে? এবার দেখো,
কোন ক্ষুদ্রতম সংখ্যা এত এর সঙ্গে যোগ করতে হবে যাতে যোগফলটি সম্পূর্ণভাবে 23 দ্বারা বিভাজ্য হয়? কোন ক্ষুদ্রতম সংখ্যা এত এর সঙ্গে যোগ করতে হবে যাতে যোগফলটি সম্পূর্ণভাবে 23 দ্বারা বিভাজ্য হয়? তাহলে প্রথমে 23 দ্বারা বিভাজ্য তো করো, 23 দ্বারা বিভাজ্য তো করো 1057কে। দাদা 23-এর 5 গুণ মানে 115 হচ্ছে, তাহলে 4 গুণ, 4 গুণ মানে 92। ঠিক আছে, 8 5 13, 13 আর একটা 7। দাদা 5 গুণ, দাদা শোনো শোনো, 5 গুণ করলে 115, ভালো করে শুনবে, 5 গুণ করলে 115, 6 গুণ করলে কত হবে? 6 গুণ করলে কত হবে দাদা? 138, 138। এবার শোনো, এবার শোনো, এখানে এখানে যদি 7 না হয়ে 8 হয়ে যেত, এখানে যদি 8 হতো তাহলে পুরোপুরি ডিভাইড যেত। এবার এখানে যদি 8 হতে হয়, এখানেও 8 হতে হবে, এখানেও 8 হতে হবে, তার মানে কি 1 যুক্ত করতে হবে। কি বলেছে? কোন ক্ষুদ্রতম সংখ্যা এত সঙ্গে যোগ করলে যোগফলটি সম্পূর্ণভাবে 23 দ্বারা বিভাজ্য হবে? তার মানে এখানে 1 যুক্ত করতে হবে, রাইট? এভাবে করতে পারো। অথবা নেগেটিভ রিমাইন্ডার, এখানে নেগেটিভ রিমাইন্ডার কত হলো? নেগেটিভ রিমাইন্ডার হলো -1, নেগেটিভ রিমাইন্ডার -1 হলো তো, তাহলে এখানে কত যোগ করতে হবে? 1 যুক্ত করতে হবে, বুঝতে পারলে? এত এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা 2 বা 3 এর গুণিতক? 2 বা 3 এর গুণিতক। ঠিক আছে, এবার দেখো দেখো, শূন্য মাঝখানে আছে, এদের শূন্য মাঝখানে আছে, ঠিক আছে। এবার -11 11, তার মানে এখানে পজিটিভ ভ্যালুগুলো, এখানে থাকবে পজিটিভ ভ্যালুগুলো, এখানে থাকবে নেগেটিভ ভ্যালুগুলো, তাই না? একই ভ্যালু নেগেটিভ। তার মানে এখানে যতগুলো সংখ্যা থাকবে, এখানে যতগুলো সংখ্যা থাকবে তাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে পুরো অ্যান্সারটা পেয়ে যাব, তাই না? 2 দ্বারা গুণ করলে পুরো অ্যান্সারটা পেয়ে যাব, বুঝতে পারলে তো? তাহলে এক সাইডে আমরা কাউন্ট করি। যদি এক সাইডে যদি কাউন্ট করা হয় তাহলে 2 এর গুণিতক, 2 এর মাল্টিপল কি কি আছে? দেখো 2 এর মাল্টিপল আছে তোমার 2 4 6 8 10। গুড মর্নিং মৌমিতা। 3 এর মাল্টিপল কি আছে? দাদা 3 3 3 6 9 12 কি নেব? না 12 নেব না, ঠিক আছে, 12 নেব না। এবার দেখো, এবার দেখো দাদা, সব ঠিক আছে, সব ঠিক আছে। এখানে টোটাল কটা আছে? এখানে টোটাল কটা আছে বলো? এই 1 2 3 4 5, 5টা আছে না? কিন্তু এই সাইডে তো 5টা থাকবে, তো 5 গুণ 2, ঠিক আছে ঠিক আছে। এবার দেখো, এই দেখো 3 6 9 কত আছে? এখানে 3টা আছে, এখানে আছে 3টা, তাহলে এই সাইডে যে আছে নেগেটিভ পার্টটা, এখানেও তো 3টা থাকবে, দ্বিগুণ করে দাও, মানে এটা হলো 6 আর এটা হলো 10, বুঝলে? এবার অনেকে কি করবে? 16 অ্যান্সার করে দেবে, অনেকে 16 অ্যান্সার করে দেবে, কিন্তু 16 অপশানে নেই, যদিও যদি থাকতো অনেকে 16 অ্যান্সার করে দিত। কিন্তু দেখো, কিন্তু দেখো একটা জিনিস দুবার কাউন্ট হচ্ছে না দাদা। 6 আছে, 6 আছে, এটা তো কাউন্ট হয়ে যাচ্ছে, এদিকে তো -6 থাকবে, বুঝতে পারলে? এখানে তো 16 এলো, কিন্তু এখানে কিছু কমন পার্টও তো আছে, কমন পার্টও তো আছে, সেটাকে মাইনাস করতে হবে। দুটা আছে এমন, 6 -6, তাই না? তাহলে 14। এবার দাদা এটাই কি এক্সাক্ট অ্যাপ্রোচ? এখানে তো ছোট সংখ্যা ছিল তাই এভাবে করলাম, ব্যাপারটা হলো এখানে ছোট সংখ্যা ছিল তাই এভাবে করলাম, কিন্তু এখানে তো -111 থেকে 111 হতে পারতো, রাইট?
তখন আমাদের অ্যাপ্রোচ কী হতো, এইভাবে কাউন্ট করতাম আমরা, বুঝলে? তখন এইভাবে কাউন্ট করতাম না, এইভাবে কাউন্ট করতাম না। তাহলে দাদা কিভাবে, তাহলে কিভাবে দেখো, কিভাবে দেখো, প্রথমে আমাদের 2-এর মাল্টিপল কতগুলো আছে, 2-এর মাল্টিপল কতগুলো আছে কি করে বুঝবো? এই 11কে 2 দ্বারা ভাগ করলে, 11কে 2 দ্বারা ভাগ করলে ইন্টিজার ভ্যালু কত আসবে? 5 আসবে। ইন্টিজার ভ্যালু কত আসবে? 5 আসবে। তাহলে এবার 0 থেকে এই সাইডে 5টা আছে, তাহলে এই সাইডে আবার 5টা থাকবে, তার মানে 10 হলো। ঠিক আছে দাদা, 3 দ্বারা যদি ভাগ করা হয় কতগুলো থাকবে? 3-এর মাল্টিপল, 11কে 3 দ্বারা ভাগ করো দাদা, 3 তারিখে 9, 3 দাদা ইন্টু 2 করতে হবে, কারণ 0-র এই সাইডে নেগেটিভ পার্টও আছে, 6। এবার কিছু কমন পার্টও থাকবে, সেটাকে বিয়োগ করতে হবে, কমন পার্টকে বিয়োগ করতে হবে দাদা। কমন পার্ট মানে 2 এবং 3, 2 এবং 3-এর লসাগু অর্থাৎ 6। এই 6-এর মাল্টিপল, এই 6-এর মাল্টিপল কমন পার্ট, বুঝতে পারলে? কমন পার্ট মানে হলো 6-এর মাল্টিপল। তাহলে এই 11কে যদি 6 দ্বারা ডিভাইড করো, যদি 6 দ্বারা ডিভাইড করো তাহলে একবার যাবে, ইন্টু 2 করতে হবে, কারণ 0-র এই সাইডেও আছে, তাহলে এখানে 2 হলো। এবার দেখো কমন পার্টটাকে মাইনাস করতে হবে, তাই না দাদা? এটা হলো 16, এবার এটা আর এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কত আসবে? 14 আসবে। এটাই হলো এক্সাক্ট অ্যাপ্রোচ। প্রথম যেটা করলাম সেটা এক্সাক্ট অ্যাপ্রোচ না, এখানে -11 থেকে 11 বলেছে, খুব ছোট সংখ্যা বলেছে, তাই সেভাবে আমরা করতে পারি। কিন্তু যদি বড় সংখ্যা থাকতো, যদি বড় সংখ্যা থাকতো তাহলে আমাদের এক্সাক্ট অ্যাপ্রোচ এটাই হতো, এটাই হলো আমাদের এক্সাম অ্যাপ্রোচ, বুঝলে? নেক্সট, একটি শ্রেণীকে এ ও বি দুটি সেকশনে ভাগ করা হলো। এ সেকশনের 20টি ছাত্রের পাশের হার 80%, বি সেকশনে 30টি ছাত্রের পাশের হার 70%। উভয় সেকশনের পাশের হার কত? দাদা খুব সহজ, খুব সহজ। দেখো মোট পাস উভয় বলেছে না, তাহলে মোট পাস করব, টোটালের মধ্যে কত সেটা চেক করব। দাদা দেখো 20-এর মধ্যে কত হচ্ছে? 80% পাস। 20-এর মধ্যে কত? 80% পাস। ঠিক আছে, 20 আর 80% বের করো, পার্সেন্টের সঙ্গে 2টা শূন্য কাট হবে, তাহলে 2 গুণ 8 মানে 16। এটা মাইন্ডে করতে পারবে না? মাইন্ডে করতে পারবে। 30টি ছাত্রের পাশের হার 70, দাদা পার্সেন্টের সঙ্গে 2টা শূন্য কাট, 3 গুণ 7 মানে 21। এটা টোটাল পাস হলো। টোটাল পাস কতজনের মধ্যে পাস? দাদা 20 30 যোগ করে দাও, 50 জনের মধ্যে পাস। তাহলে এটা কত হলো দাদা? এটা হলো 37। 1/50 মানে কত? 2%। 1/50 মানে কত? 2%। তার দ্বিগুণ করে দাও, 37-এর দ্বিগুণ মানে কত হবে? 74%। দেখো তো কত তাড়াতাড়ি সলভ হয়ে যাচ্ছে, বুঝলে? বুঝলে তো? সলভ সকলেই করতে পারবে, সময় দিলে সকলে করতে পারবে, কিন্তু আমাদের কম সময়ের মধ্যে করতে হবে, বুঝতে পারলে? কোন ক্ষুদ্রতম সংখ্যাটিকে যখন 4 6 8 9 দ্বারা ভাগ করা হয় প্রতিবার 0 অবশিষ্ট থাকে, যখন 13 দ্বারা ভাগ করা হয় প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকে? বলো, মক টেস্টে এই টাইপের কোশ্চেন ডিসকাস করা হয়েছে না? করা হয়েছে তো দাদা। প্রথমে প্রশ্নটি যদি এতটা হতো, ঠিক আছে, তাহলে আমরা কি করতাম? ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলেছে, তো যেটিকে 4 6 দ্বারা 4 6 8 9 দ্বারা ভাগ যাবে এমন সংখ্যা কি হয়? এদের লসাগু। দাদা এদের লসাগু নিতাম। 4 6 8-এর লসাগু 24, ঠিক আছে। এবার 24 আর 9-এর লসাগু, 24 আর 9-এর লসাগু নেবে। দাদা এদের মধ্যে দেখো 3 কমন যাচ্ছে, 3 কমন নাও, 3 কমন নিলে কত থাকে? 8 থাকে, 8 থাকে, আর এখান থেকে 3 থাকে। দাদা এদের লসাগু 24, 24 গুণ 3 তার মানে 72। দাদা 72 হতো যদি এতটা প্রশ্ন হতো, কিন্তু বলেছে 13 দ্বারা ভাগ করতে হবে।
13 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে। বুঝতে পারলে? 13 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে 7 অবশিষ্ট থাকবে। এবার প্রথমে এটাকেই, প্রথম ক্ষুদ্রতম সংখ্যা তো এটা না, এটাকেই 13 দ্বারা ভাগ করি। বুঝতে পারলে? যদি 7 অবশিষ্ট না থাকে তারপরে এর পরের মাল্টিপল চেক করব, এর পরের মাল্টিপল চেক করব, তারপরে যদি না হয় তারপরে 3 মাল্টিপল চেক করব, তারপরে 4 মাল্টিপল চেক করব। বুঝতে পারলে? বুঝতে পারলে? তো প্রথমে চেক করি 72কে 13 দ্বারা ভাগ করলাম। দাদা 6 তরঙ্গ 8 5 তরঙ্গ 65, 7 ভাগশেষ থাকছে, তাহলে এটাই অ্যান্সার। বুঝলে? আর এটা যদি না হতো তারপরে আমরা 144 চেক করতাম, এর দ্বিগুণ। বুঝতে পারলে? ঠিক আছে, নেক্সট করো এটা। রাহুল, মৌমিতা, প্রীতম, রঞ্জন, গুড। XYZ এত টাকায় একটি কাজ করার জন্য চুক্তিবদ্ধ হলো। X এবং Y একত্রে কাজটির এত অংশ করলো। ঠিক আছে, বাকি কাজটি Z একা শেষ করলো। Z এর মজুরি কত হবে? চলো করে দেখো এটা, Z এর মজুরি কত হবে। রঞ্জন, রঞ্জন অনেক লেট করেছে আজকে না? দেখো দেখো, এক্স এবং ওয়াই একত্রে কাজটি 3/4 অংশ করলো। তার মানে কাজের পরিমাণ যদি 4 ইউনিট হয়, ভালো করে শুনবে, কাজের পরিমাণ যদি 4 ইউনিট হয় তাহলে এক্স এবং ওয়াই কতটা করেছে? 3 ইউনিট করেছে। ক্লিয়ার? বাকি বাকি কাজটি কে করবে? দাদা জেড করবে। তার মানে 4 ইউনিটের মধ্যে 3 ইউনিট করেছে, 4 ইউনিটের মধ্যে 3 ইউনিট করেছে, বাকি কত থাকে? বাকি থাকে 1 ইউনিট। বাকি কত থাকে? 1 ইউনিট থাকে। বুঝলে? বুঝলে? এবার টোটাল টাকা কত পাচ্ছে? টোটাল টাকা পাচ্ছে 6000 টাকা। কত ইউনিটের জন্য? এই 4 ইউনিট কাজের জন্য। 4 ইউনিট কাজের জন্য পাচ্ছে 6000 টাকা। ঠিক আছে, 4-এর কত গুণ বলো তো? 4-এর 15 গুণ মানে, 4-এর 15 গুণ মানে 60, তারপরে দুটো শূন্য যুক্ত করে দাও, 1500 গুণ। জেটের মজুরি কত? জেট 1 ইউনিট কাজ করেছে, তাহলে এই 1 ইউনিটের হিসাবেই পাবে, 1 ইউনিটের হিসাবেই পাবে। কারো কোনো সমস্যা বলতে পারো সমস্যা থাকলে। এক ডজন জোড়া মোজার তালিকা মূল্য 80 টাকা। ঠিক আছে, 1 ডজন জোড়া মোজা, ঠিক আছে, তালিকা মূল্য হলো 80 টাকা, যা 10% ডিসকাউন্টে পাওয়া যায়। ঠিক আছে, 24 টাকায় কয় জোড়া মোজা ক্রয় করা যাবে? এবার দেখো, কেনার সময় ডিসকাউন্ট পাচ্ছে, কেনার সময় ডিসকাউন্ট পাচ্ছে। ঠিক আছে, 1 ডজনে কত পাচ্ছে দাদা? দেখো, 1 ডজন জোড়া মোজার তালিকা মূল্য 80 টাকা, যা 10% ডিসকাউন্টে পাওয়া যায়। ঠিক আছে, 1 ডজন মানে, 1 ডজন মানে 12 দাদা, 12 জোড়া, 12 জোড়া মোজা 80 টাকা, 12 জোড়া মোজা 80 টাকা, লিখিত মূল্য কত হলো? 80 টাকা। তাহলে 1 জোড়া মোজার, ঠিক আছে, 1 জোড়া মোজার এখানে দেখো 80 টাকা, তো 24 টাকায় কয় জোড়া মোজা পাওয়া যাবে? ঠিক আছে, আগে এটা দেখি। 80% ডিসকাউন্ট, তাহলে মার্ক প্রাইস 80, মার্ক প্রাইস 80, কত টাকা দিয়ে কিনছে? 10% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট, 80 এর 10% মানে 8 হয়, তাহলে 8 ডিসকাউন্ট, দাদা 8 ডিসকাউন্ট, তার মানে 72 টাকায় কিনছে, 72 টাকায় কিনছে। ঠিক আছে, এবার দেখো
ভালো করে শুনবে। এখানে বলেছে 24 টাকায় কয় জোড়া মোজা ক্রয় করা যাবে। 24 টাকায় কয় জোড়া মোজা ক্রয় করা যাবে আমাকে বলো, এই 72 টাকায় 72 টাকায় 1 ডজন মানে 12 জোড়া মোজা, 12 জোড়া মোজা ক্রয় করা হচ্ছে। 72 টাকায় 12 জোড়া মোজা, 24 টাকায় কত? 24 টাকা কত? 72-এ দেখো 3 ভাগ হলো না, 72-এ 3 ভাগ হলো না, তাহলে এখানেও 3 ভাগ করে দাও। এখানে যদি 3 ভাগ করো তাহলে কত হবে? 4 হবে। খুব সহজ, পেন পেপার ছাড়াই সলভ করা সম্ভব। ক্লিয়ার কিনা? কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো ভাই। প্রথমে দেখো, তালিকা মূল্য 80 টাকা, যা 10% ডিসকাউন্টে পাওয়া যায়। তালিকা মূল্য 80 টাকা, 10% ডিসকাউন্ট মানে 8-এর ডিসকাউন্ট, অর্থাৎ ক্রয় মূল্য, এখানে কিনছে না তাই ক্রয় মূল্য হবে। ক্রয় মূল্য 72, ঠিক আছে, ক্রয় মূল্য 72। এই 72 টাকায় 12 জোড়া মোজা পাওয়া যায়। 72 টাকায় 12 জোড়া মোজা পাওয়া যায়, ঠিক আছে। তাহলে 24 টাকায় কত জোড়া মোজা পাওয়া যাবে? তো বাচ্চাদের কোশ্চেন, রাইট? এটা করো, এটাও করানো হয়েছে কিছুদিন আগে, তাই না দাদা? আমরা জানি এখানে যোগ বিয়োগ যদি থাকে তাহলে ইন্টিজার পার্টের সাথে ইন্টিজার পার্টের যোগ বিয়োগ করব, ফ্র্যাকশন পার্টের সঙ্গে ফ্র্যাকশন পার্টের যোগ বিয়োগ করব, ঠিক আছে। 999 কতবার আছে? 1 2 3 4 5 6, 6 বার আছে। 999 মানে হলো 1000 মাইনাস 1, তার মানে 1000-এর 6 গুণ করতে হবে, 1-এর 6 গুণ করতে হবে। তাহলে কত হলো? 1000-এর 6 গুণ মানে 6000, 1-এর 6 গুণ মানে 6, 6000 থেকে 6 মাইনাস করো, তাহলে 5994 হবে না? 5994 হবে, ঠিক আছে। এটা গেল আমাদের ইন্টিজার পার্ট। এবার ফ্র্যাকশন পার্টে চলে আসো। দাদা নিচে 7 আছে, তাহলে যোগ বিয়োগ করা খুব সহজ। 1 3 6 10 15 21, দাদা 21/7 মানে 3, তাহলে এটা হবে অ্যান্সার। ক্লিয়ার? যারা মক টেস্ট সিরিজে ছিলে এই টাইপের সমস্ত প্রশ্ন ছিল, তাই না? তো সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে, সেখানে লেখা আছে ডাব্লিউবিপি এবং কেপি, কিন্তু সমস্ত এক্সামের জন্যই, ঠিক আছে। অনিতা একটি বাইসাইকেল এত টাকায় ক্রয় করলো, সে সাইকেলটি এত টাকা লোকসানে বিক্রি করলো। কত টাকা মূল্যে সে সাইকেলটি বিক্রি করলো? এটা কি বলবো বলো? কি বলবো? কে পারবে না? তুমি একটি বাইসাইকেল 3200 টাকায় কিনলে, 240 টাকায় লোকসানে বিক্রি করলে, তাই না? তাহলে 3200 থেকে 240 মাইনাস করে দাও, বিক্রয় মূল্যটা পেয়ে যাবে। লোকসানে বিক্রি করেছে যেহেতু। প্রথমে 200 মাইনাস করো, তাহলে 3000, তারপরে 40 মাইনাস করে দাও, মানে 2960। এটা আমি কিছু বলবো না আর, রাইট? চলো এটা করো। আর এর পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়েছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে। যদিও নেটে পেয়ে যাবে। গোপাল একটি সেলফোন ক্রয় করে সেটি রামকে 10% লাভে বিক্রি করলো। কেন, ফ্রি ক্লাসে কোনো অসুবিধা আছে কি? যদি ফ্রি ক্লাসে আমি পেড ক্লাসের মতোই পড়াই, কোনো অসুবিধা বলো তো? কেন সকলে পেড কোর্স কেন দরকার বলো তো? ফ্রিতেই পরিশ্রম করতে রাজি। 4 ঘন্টার তোমাদের লাইভ ক্লাস নিয়েছি, দেখেছো, 4 ঘন্টা 3 ঘন্টা ফ্রিতে এত পরিশ্রম করছি, তো পেড ক্লাসে কি দরকার? গোপাল একটি সেলফোন ক্রয় করে সেটি রামকে 10% লাভে বিক্রি করলো। তারপর রাম সেই ফোনটি 10% লোকসানে গোপালকে বিক্রি করতে চাইলো। যদি গোপাল এই শর্তে রাজি হয়
তাহলে গোপালের লাভ না লোকসান কি হবে এবং হলে কত হবে? ফুড এসআই এর জন্য ইউটিউবেই করানো হবে। হুম, প্রতিদিন রাত 10টায় ক্লাস পেয়ে যাবে ফুড এসআই এর। এবার আমি ভাবছি মক টেস্ট পেপার সলভ করানোই বেস্ট হবে মনে হয়, কারণ টপিক ওয়াইজ তো সব করানোই আছে, বুঝতে পারলে? প্রতিদিন রাতে লাইভ থাকবে, টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে, কারণ টাইমটা অনেক সময় চেঞ্জ হয় তো। ম্যাথ 50 নাম্বার থাকবে তো, তাই স্যার আপনার ক্লাস। ঠিক আছে, তুমি এখান থেকেই কভার করতে পারবে, ম্যাথসের জন্য অন্য কোথাও যেতে হবে না, এটা গ্যারান্টি সহকারে বলতে পারি। ঠিক আছে, তো প্রতিদিন রাত 10টায় আমি এক্সাক্ট টাইম দেবো না, ঠিক আছে, কারণ টাইম চেঞ্জ হয়, আমি যখন ফ্রি থাকবো সেই হিসাবে ধরে নাও রাত 10টা। ঠিক আছে, টেলিগ্রামে যুক্ত থাকবে, তাহলে সব ইনফরমেশন পেয়ে যাবে। চলো এটা করি। গোপাল একটি সেলফোন ক্রয় করে, সেটি রামকে 10% লাভে বিক্রি করলো। ঠিক আছে, তারপর রাম সেই ফোনটি 10% লোকসানে গোপালকে বিক্রি করতে চাইলো। যদি গোপাল এই শর্তে রাজি হয়, তাহলে গোপালের লাভ না লোকসান কি হবে এবং হলে কত হবে? ঠিক আছে, ভালো করে বোঝো, সহজ প্রশ্ন, ভালো করে বোঝো। দাদা, প্রথমে গোপাল রামের কাছে বিক্রি করছে কত? 10% লাভে। তার মানে যদি গোপাল 100 টাকা দিয়ে জিনিসটি কেনে, 100 টাকা দিয়ে জিনিসটি কেনে, তাহলে বিক্রি করবে 110 টাকায়, বিক্রি করবে 110 টাকায়, করবে কিনা? ওকে, রাম কিনলো 110 টাকায়, রাম কিনলো গোপালের কাছ থেকে, রাম কিনলো, ভালো করে শোনো। তারপর রাম সেই ফোনটি 10% লোকসানে গোপালকে বিক্রি করতে চাইলো। ঠিক আছে, 10% লোকসানে গোপালকে বিক্রি করতে চাইলো। 110-এর 10% কত হয় দাদা? 11। তার মানে 11 টাকা লোকসানে বিক্রি করবে, তার মানে কি 99 টাকায় বিক্রি করবে। 99 টাকায় বিক্রি করবে। কে বিক্রি করবে? কে বিক্রি করবে দাদা? রাম বিক্রি করছে 99 টাকায়। এটা কি তোমার গোপাল কিনছে। ঠিক আছে, গোপাল কিনছে। এবার অনেকে এখানে কি বলবে বলো তো? এখানে অনেকে বলবে দাদা শোনো, 100 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 99 টাকা, তার মানে 1% ক্ষতি। অনেকে এটা করবে, কিন্তু কি করে হয় বলো তো? একটু ভালো করে ভাবো। তুমি একটি জিনিস 100 টাকা দিয়ে কিনলে, ভালো করে শোনো, টাইম লাগুক কিন্তু বোঝো। তুমি একটি জিনিস 100 টাকা দিয়ে কিনলে, ঠিক আছে, 110-এ বিক্রি করলে, তার মানে তোমার পকেটে কত এলো? 110 টাকা এলো। তোমার পকেটে 110 টাকা এলো। ঠিক আছে, তুমি জিনিসটি দিয়ে দিলে। ঠিক আছে, এবার এবার কি করা হলো? এবার কি করা হলো? 110 টাকায় যে কিনলো, সে 11 টাকা ক্ষতিতে বিক্রি করলো তোমার কাছেই, তোমাকেই ফিরিয়ে দিল। কত টাকা দিয়ে? 99 টাকা দিয়ে বিক্রি করলো। 99 টাকা দিয়ে সে বিক্রি করলো, দেখো তো, 99 টাকা দিয়ে। তার মানে তুমি নিজের পকেট থেকে প্রথমে 110 টাকা পকেটে রেখেছিলে, সেখান থেকে 99 টাকা বের করে দিলে, সেখান থেকে 99 টাকা বের করে দিলে। ঠিক আছে, এবার 99 টাকা যখন বের করে দেবে, তাহলে তোমার পকেটে কত থাকলো? তোমার পকেটে কত থাকলো বলো? 11 টাকা থাকবে না? 11 টাকা থাকবে, বুঝলে কিনা বলো? প্রীতম, ডি অ্যান্সার করলে কি করে ভাই? ডি অ্যান্সার করলে কি করে? রঞ্জন 1 অ্যান্সার করছো, বাহ। একটু ভালো করে শোনো আমার কথাটা।
গোপাল একটি বাস তুমি রঞ্জন তুমি প্রীতমের কাছে বিক্রি করলে, ঠিক আছে? তুমি 100 টাকা, রঞ্জন তুমি 100 টাকা দিয়ে একটি বস্তু ক্রয় করলে, সেটি প্রীতমের কাছে বিক্রি করলে 110 টাকায়। এবার প্রীতম বলল জিনিসটি আমি ফিরিয়ে দেব, প্রীতম ভাবলো জিনিসটি আমি ফিরিয়ে দেব। তো গোপালকে আবার মানে রঞ্জনকে বলল যে তুমি কিনে নাও, আবার রঞ্জনকে বলল তুমি কিনে নাও, আমি 10% ক্ষতিতে বিক্রি করব, 10% ক্ষতিতে বিক্রি করব। এবার 110-এর 10% কত হয়? 11 হয়, তার মানে 11 টাকা ক্ষতিতে বিক্রি করবে, অর্থাৎ 99 টাকা ক্ষতিতে বিক্রি করবে। এবার ভালো করে শোনো, প্রথমে যখন রঞ্জন প্রীতমের কাছে বিক্রি করছে, প্রীতম 110 টাকা দিল, প্রীতম 110 টাকা দিল, তাই না? রঞ্জনকে 110 টাকা দিল। এবার এবার প্রীতম যখন বিক্রি করছে, তাহলে প্রীতমকে কত দেবে? ওই 110 টাকার মধ্যে থেকে 110 টাকার মধ্যে থেকে 99 টাকা দেবে না? তাহলে পকেটে কত থাকবে? পকেটে থাকবে 11 টাকা। তাহলে সেই 11 টাকাটাই লাভ হবে না? 11 টাকাটাই লাভ হবে কি না বলো? বুঝতে পারলে? 11 টাকাটাই লাভ হবে। তাহলে তাহলে যে অপশনগুলো আছে না, আমার হিসাবে ভুল মনে হচ্ছে। বুঝতে পারলে? আমি আমার লজিকটা তোমাকে বলে দিলাম, এবার এটাও বললাম যে আমার হিসাবে ভুল মনে হচ্ছে, ঠিক আছে? তো তোমরা দেখে নিও। নেক্সট করো, এটা করো। দেখো দাদা, যদি এটাকে সলভ করি, চলো এটাকে সলভ করি 30, ঠিক? তাহলে এটা √x প্লাস 3 গুণ 16 মানে 48, 30 8 38। এটা তো ভুল, তো কোশ্চেনটাই ভুল আছে, ঠিক আছে? এটা এই অ্যান্সার হতেই পারে না, এটাও ভুল আছে। নেক্সট কি ব্যাপার, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তারপরে এত ভুল হওয়া উচিত না। দেখো 3/4 5/6 এত আছে, তো কাট করে দাও, দাদা। এটা কাট হবে, এটা কাট হলো। 4 4 16 দ্বারা এটাকে কাট করো, 16 দ্বারা একবার 0 4, তাহলে 7-এর 104 গুণ, 7-এর 100 গুণ মানে 700, 4 গুণ মানে 28, 728। এর আগের প্রশ্নটা ভুল আছে না? তোমাদের কি মনে হচ্ছে বলো তো? শিওর ভুল আছে, কিন্তু বিগত বছরের প্রশ্ন ভুল। একটি পরীক্ষায় 480 জন ছাত্রছাত্রীর মধ্যে এত পার্সেন্ট ছাত্রী, এত পার্সেন্ট ছাত্র পাশ করেছে। মোট পাশের হার যদি এত পার্সেন্ট হয়, কতজন ছাত্র পরীক্ষায় উপস্থিত ছিল?
আচ্ছা, তো এলিগেশনে সাহায্য করতে পারবে। মোট পাশের হার জানা আছে। দাদা দেখো, ছাত্রছাত্রীর মধ্যে 85% ছাত্রী, 70% ছাত্র পাশ করে এবং মোট পাশের হার 75%। এলিগেশন অ্যাপ্লাই করে দাও দাদা। এখানে ডিফারেন্স 5, এখানে ডিফারেন্স 10, 1:2। তার মানে প্রথমে কি ছিল? ছাত্রী ছিল। ছাত্রী যদি 1 ইউনিট হয় তাহলে ছাত্র কত? ছাত্র হলো 2 ইউনিট। টোটাল কত দাদা? 3 ইউনিট। তার মানে 3 ইউনিটের ভ্যালু, 3 ইউনিটের ভ্যালু কত? 480। কত গুণ দাদা? 160 গুণ। কি জানতে চেয়েছে? কতজন ছাত্রী পরীক্ষায় উপস্থিত ছিল? 1 ইউনিট। ছাত্রী হলে 1 ইউনিট, প্রথমটা ছাত্রী না, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 160। আরে আবার কোথায় ভুল করলাম? ছাত্র বলেছে, ছাত্রী বের করছি। ছাত্র বলেছে না? দুই ইউনিটের ভ্যালু তাহলে 320। ঠিক আছে, চলো। তিনটি সংখ্যার গসাগু 23, সংখ্যাগুলির অনুপাত 1, 2, 3 হলে সংখ্যাগুলি নির্ণয় করো। গসাগু 23, তাহলে সংখ্যাটি কত হবে? 1 গুণ 23, 23, 46, 69, তাই না? একটি শহরের জনসংখ্যা এত, প্রতি বছর 2% হারে বৃদ্ধি পায়, 2 বছর পর জনসংখ্যার বৃদ্ধি কত হবে? দেখো 2% করে বৃদ্ধি পায়, তার মানে 1 বছর অনুপাত কত দাদা? 100 থেকে বেড়ে কত হবে? 2 বৃদ্ধি পাবে, মানে 102 হবে। দাদা 2 বছর তাহলে 100 স্কোয়ার থেকে 102 স্কোয়ার হবে। তার মানে 10,000 থেকে কত হবে? 102 এর স্কোয়ার মানে কত হবে দাদা? প্রথমে 2 যুক্ত করো, তাহলে 104, তাহলে 2 স্কোয়ার মানে 4, 04 লেখো সেটাকে, রাইট। এবার কি জানতে চেয়েছে? জনসংখ্যার বৃদ্ধি। বৃদ্ধি কত দাদা? বৃদ্ধি হলো 404 ইউনিট। বৃদ্ধি কত? 404 ইউনিট। এই 404 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। 404 ইউনিটের ভ্যালুটা বের করতে হবে। কি জানা আছে? তাদের জনসংখ্যা জানা আছে। একটি শহরের জনসংখ্যা জানা আছে, আর এখানে জনসংখ্যা কত? এই ভ্যালুটা জানা আছে। ঠিক আছে, তাহলে কত গুণ? 25 গুণ। 25 গুণ, তাহলে 404-এর 25 গুণ করে দাও। এর 25 গুণ তাড়াতাড়ি কি করে করবে? 25 মানে 100/4, 4 দ্বারা ডিভাইড করে দাও। তাহলে 4 দ্বারা ডিভাইড করলে দেখো 101, এবার 100 দ্বারা গুণ করতে হবে। ক্লিয়ার? বুঝলে কি না? সহজ প্রশ্ন, না বোঝার কিছু নেই। দেখো, রাকেশ এবং মোহনের গড় বয়স 15, মোহন এবং রমেশের গড় বয়স 12, রাকেশ রমেশের গড় বয়স 13, তাহলে মোহনের বয়স কত? মোট বয়স বের করো। রাকেশ আছে, আর কে লেখো? মোহন। এদের মোট বয়স কত হবে? 30 হবে। গড় বয়স 15, তাহলে মোট বয়স 30। মোহন এবং রমেশ, আর এম লেখো। গড় বয়স 12, তাহলে মোট বয়স হবে 24। রাকেশ রমেশ, রাকেশ রমেশ 13 আছে, তাহলে 26 হবে, তাই না? 26 হবে। তাহলে এখান থেকে টোটাল বলতে পারবে, প্রত্যেকটা দুবার করে আছে, তাহলে রাকেশ, মোহন এবং রমেশ। ঠিক আছে, যোগ করে দাও দাদা। এদের যোগ করলে হবে 50, 50 আর 30, 80। 80কে 2 দ্বারা ডিভাইড করতে হবে। কেন 2 দ্বারা ডিভাইড করতে হবে? কারণ এখানে যোগ করলে প্রত্যেকটি 2 বার করে আসবে, তাই না? 40। কি জানতে চেয়েছে? মোহনের বয়স কত? মোহনের বয়স দাদা, মোহনের বয়স জানতে চেয়েছে। দেখো রাকেশ এবং রমেশের মোট বয়স জানো 26, তাই না? তাহলে m + 26 = 40, এটা বলতে পারি না? তাহলে m এর ভ্যালু কি হবে দাদা? m এর ভ্যালু হবে 14। ঠিক। কেউ অ্যান্সার করনি কেন? এটা সহজ প্রশ্ন ছিল না?
সহজ প্রশ্ন তো। চলো, 2 এর স্থানীয় মানের যোগফল কত? দাদা এই 2 এর স্থানীয় মান কত হবে? 2 এর পরে কটা ডিজিট আছে দাদা? 3টা ডিজিট, তার মানে এত। এই 2 এর স্থানীয় মান কত হবে? 2 এর পরে একটা ডিজিট আছে, 2 এর পরে 0। ঠিক। চলো, কোনো একটি নির্দিষ্ট প্রথম সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যার 65%-এর সমান। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? কোনো একটি নির্দিষ্ট প্রথম সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যার 65%-এর সমান। 65%, দেখো 65% ফ্র্যাকশন ভ্যালু কত হবে? 5% মানে 1/20, তার 13 গুণ, মানে 13/20। এবার কি বলেছে ভালো করে পড়ো। বলেছে প্রথম সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যার 65%-এর সমান। তার মানে দ্বিতীয় সংখ্যা যদি 20 হয়, তাহলে প্রথম সংখ্যার অর্ধেক কত হবে? 13 হবে। প্রথম সংখ্যার অর্ধেক কত হবে? 13 হবে। অর্ধেক যদি 13 হয়, তাহলে পুরোটা কত হবে? তাহলে এর দ্বিগুণ করে দাও, 26, রাইট? 13:10। বুঝলে কি না? বুঝলে তো? কিছু ধরা দরকার নেই, এক্স ওয়াই কিছু ধরা দরকার নেই। নেক্সট, 49 জন ছাত্র বিশিষ্ট একটি শ্রেণীতে বালিকা ও বালকের অনুপাত 4:3। যদি 4 জন বালিকা শ্রেণী ছেড়ে চলে যায়, তাহলে বালিকা ও বালকের অনুপাত কত হবে? খুব সহজ প্রশ্ন। দেখো দাদা, রেশিও থেকে টোটাল 7 ইউনিট, রেশিও থেকে টোটাল কত? 4, 3, 7। প্রশ্নতে বলেছে 49, 7-এর ভ্যালু কত? দাদা 7-এর ভ্যালু হলো 49। কত গুণ? 7 গুণ। 4-এর ভ্যালু কত হবে? 28। 3-এর ভ্যালু কত হবে? 12। ঠিক আছে, তার মানে বালিকা যদি 28 হয়, বালক কত? 12। ঠিক আছে, এবার বালিকা চলে যাবে না? বালিকা চলে যাবে, 4 জন চলে যাবে, তাহলে বিয়োগ করে দাও। তাদের মধ্যে রেশিও নেবে। এবার রেশিও জানতে চেয়েছে না? 24 8:7। বালিকা বালকের অনুপাত 4:, কোথাও ভুল করেছে নাকি ভাই? দেখো তো, 28, বালিকা হলো 28। আচ্ছা, এত ভুল করছি কেন আজকে? এত ভুল কেন করছিস? 3-এর 7 গুণ হবে না? 21। কত দ্বারা কাট যাবে? 3 দ্বারা কাট যাবে, 8। ঠিক আছে, জানি না কি ব্যাপার, অনেক ভুল হয়ে গেল আজকে। চলো এটা করো। একজন সেনাপ্রধান এত সেনাদের নিয়ে একটি বর্গরূপ গঠন করতে চান। গঠন করার পর তিনি দেখলেন কিছু সেনা অব্যবহৃত থেকে গেল। অব্যবহৃত সেনার সংখ্যা কত? মানে অতিরিক্ত থেকে গেল। ঠিক আছে, মানে বলতে চেয়েছে, এই ধরো একটি বর্গক্ষেত্র আছে, তো এর মধ্যে সেনাদের রাখা হবে। ঠিক আছে, এর মধ্যে সেনাদের রাখা হবে। ঠিক আছে, এর মধ্যে সেনাদের রাখা হবে, কিন্তু কিছু অতিরিক্ত থাকবে। এই অতিরিক্ত সংখ্যাটি কত হবে? বুঝতে পারলে? অতিরিক্ত সংখ্যাটি কত হবে? এবার এর মধ্যে যারা থাকবে, তার মানে এই ক্ষেত্রফলে থাকবে, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের মধ্যে থাকবে। এই পুরো পার্টটাকে কি বলি? ক্ষেত্রফল বলি না? ক্ষেত্রফলের মধ্যে থাকবে। এর ক্ষেত্রফল কি হয় দাদা? বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার। বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার। তার মানে এখানে যতগুলি সৈন্য রাখা যাবে,
এটা হবে একটি পারফেক্ট স্কোয়ার, একটি পারফেক্ট স্কোয়ার হবে। এবার এর কাছে পারফেক্ট স্কোয়ার কোনটা আছে, এর কাছে পারফেক্ট স্কোয়ার কোনটা আছে কি করে বের করব, দেখো কি করে বের করব। ভালো করে দেখবে, ভালো করে দেখবে দাদা। শোনো, প্রথমে বর্গমূল বের করতে হবে তো, তাহলে দুটা পেয়ার নিলে, ঠিক আছে, এই দুটোকে আলাদা করলে এবং এটাকে আলাদা করে রাখলে, ঠিক আছে, করে রাখলে এটা কত আছে, 365 আছে না, 365-এর কাছে স্কোয়ার কোনটা আছে, 365-এর কাছে স্কোয়ার কোনটা আছে, 19 স্কোয়ার মানে 361 দাদা, 19 361 হলো, কত থাকবে, 4 থাকবে, তারপরে 6 থাকবে, 2 থাকবে। ভালো করে শুনবে, ভালো করে শুনবে, ঠিক আছে দাদা। এবার এটার দ্বিগুণ নিতে হয়, ছোটোবেলায় শিখেছিলাম এটার দ্বিগুণ নিতে হয়। এবার দেখো এখানে কত ভ্যালু বসাবো, এখানে কত ভ্যালু বসাবো যার ফলে এর কাছে চলে আসবে। দেখো এখানে যদি আমি 1 বসাই, এখানে যদি 1 বসাই তাহলে 1, এবার 38কে গুণ করো, তাই না, 381 আসবে না। এখানে যদি 2 বসাতাম, বুঝতে পারলে, এটা আসবে, কারণ 2 বসালে বেশি বড় চলে আসছে না। এটা তাহলে কত থাকছে দেখো তো দাদা, এখানে থাকছে 1, এখানে থাকছে 1, আর 46 থেকে 38 মানে 81। দাদা 81 যদি কম হতো না, 81 যদি কম হতো তাহলে এই একটা এখানে বসবে, 81 যদি কম হতো তাহলে এটা পারফেক্ট স্কোয়ার হয়ে যেত, এটা পারফেক্ট স্কোয়ার হয়ে যেত, তাই না। তাহলে 81 জন বাইরে থাকবে, 81 জন বাইরে থাকবে, 81 হবে অ্যান্সার। বুঝলে, বুঝলে কি না বলো। নেক্সট করো এটা। এত মিটার গতি রূপান্তরিত করা হয় কি কোশ্চেন, কিলোমিটার প্রতি ঘন্টাতে কনভার্ট করতে বলেছে দাদা। এটা 9 9 10 10/3 আছে, কিলোমিটার প্রতি ঘন্টাতে তার মানে 18/5 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, নেক্সট। এক ব্যক্তি 90 মিনিটে সাইকেলে চড়ে এত কিমি দূরত্ব অতিক্রম করে, তাহলে 3 ঘন্টায় সে কত দূরত্ব অতিক্রম করবে যদি সে সাইকেলটি সমগতিতে চালায়। ঠিক আছে, আচ্ছা দেখো ভালো করে শোনো, ভালো করে শোনো দাদা, একদম যদি বেসিক নিয়মে করি, বেসিক নিয়মে দাদা 90 মিনিটে না, 90 মিনিটে না 12 কিমি পথ অতিক্রম করে, 90 মিনিটে 12 কিমি পথ অতিক্রম করে, একদম বেসিক নিয়ম। ঠিক আছে, যে ম্যাথ জানে না সেও পারবে। দেখো দাদা যদি 3 দ্বারা কাট করে দিই তাহলে এটা 30, এটা কত 4। ঠিক আছে দাদা 3 ঘন্টায় কতটা পথ অতিক্রম করবে এটা জানতে চেয়েছে। 30 মিনিট মানে কত দাদা, 30 মিনিট মানে হলো হাফ ঘন্টা, 30 মিনিট মানে হাফ ঘন্টা, তাহলে হাফ ঘন্টায় 4, হাফ ঘন্টায় 4, হাফ ঘন্টায় 4, তাহলে 1 ঘন্টায় কত, 1 ঘন্টায় হবে 8, 1 ঘন্টায় হবে 8, তাহলে 3 ঘন্টায় কত ইন্টু 3, রাইট। আর আমাদের নর্মাল যেটা অ্যাপ্রোচ সেটা কি, সেটা হলো এটা, মানে দেখো গতিবেগ কত হচ্ছে 12, 90 মিনিট মানে 1 ঘন্টা 30 মিনিট মানে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা মানে 3/2, এটা হলো গতিবেগ, সময় দ্বারা গুণ করে দাও, ব্যাস, রাইট। এটা একটা কাট হলে এটা উপরে চলে যাবে, তোমার 24। ঠিক আছে, এই অ্যাপ্রোচ তো আছেই। ঠিক আছে, নেক্সট। এক ব্যক্তি এক্স নল দ্বারা 2 ঘন্টায় ভর্তি হয়, সরি একটি ট্যাঙ্ক, কি ভুলভাল পড়ছি, একটি ট্যাঙ্ক এক্স নল দ্বারা 2 ঘন্টায় ভর্তি হয়, ওয়াই নল দ্বারা 6 ঘন্টায় ভর্তি হয়, সকাল 10টায় এক্স নলটি খোলা হলো, তাহলে
ট্যাঙ্কটি ভর্তি হবে কোন সময়ে যদি ওয়াই নলটি সকাল 11টায় খোলা হয়? পারবে? খুব সহজ দাদা। 2 ঘন্টা 6 ঘন্টা, তাহলে আয়তন কি ধরবে? 2 6 লসগু মানে 6। এক্স এর এফিসিয়েন্সি কত হবে? 6/2 মানে 3। ওয়াই এর এফিসিয়েন্সি কত হবে? 6/6 মানে 1। এবার কি বলেছে খুব ভালো করে পড়ো। বলেছে সকাল 10টায় এক্স নলটি খোলা হয়। সকাল 10টায় এক্স নলটি খোলা হয়, তাহলে ট্যাঙ্কটি ভর্তি হবে কোন সময়ে যদি ওয়াই নলটি সকাল 11টায় খোলা হয়? তার মানে 10টায় খোলা হয়েছে এক্স নলকে, ভালো করে শুনবে, 10টায় খোলা হয়েছে এক্স নলকে, 11টায় খোলা হলো ওয়াই নলকে। তার মানে এক্স একা 1 ঘন্টা কাজ করেছে, এক্স একা 1 ঘন্টা কাজ করেছে, করেছে কি না? এবার 1 ঘন্টায় কতটা কাজ করে? দেখো 2 ঘন্টায় সম্পূর্ণ কাজ করে, 2 ঘন্টায় সম্পূর্ণ কাজ করে, তাহলে 1 ঘন্টায় অর্ধেক কাজ করেছে, তার মানে 1 ঘন্টায় 3 ইউনিট ভর্তি করেছে, বাকি থাকে 3 ইউনিট, বাকি থাকে 3 ইউনিট। ঠিক আছে, এবার ওয়াইকে যখন খোলা হলো, ওয়াইকে যখন খোলা হলো তখন দুজনে একসাথে কাজ করবে, দুটি নল একসাথে কাজ করবে, তার মানে এই 3 ইউনিট ভর্তি করবে দুজনে মিলে কত সময়? 3 এদের এফিসিয়েন্সি দ্বারা ডিভাইড করে দাও 4, 3/4 এত ঘন্টায়, এত ঘন্টায়। এবার এটাকে যদি আমাদের মিনিটে কনভার্ট করতে হয় কীভাবে করব? 60 দ্বারা গুণ করব, 60 দ্বারা গুণ করলে কত হবে? 45 মিনিট। এবার এই 45 মিনিট কখন লাগবে? দাদা 11টায় খোলা হলো তারপরে 45 মিনিট, 11টায় খোলা হলো তারপরে 45 মিনিট, তাহলে 11টা 45-এ ভর্তি হবে। ক্লিয়ার হলো কি না? ইয়েস। নেক্সট করো এটা, লাস্ট কোশ্চেন। 315 কিমি দূরত্ব অতিক্রম করতে যদি এত ঘন্টা সময় লাগে তাহলে গাড়ির গড় গতি কত? দাদা 315 দূরত্ব, সময় কত লাগছে? 2.8। ব্যাস, প্রবলেম সলভ। কি আছে আর? দশমিকে উঠিয়ে দাও, দশমিক উঠালে উপরে 10, কাট করো, 7 দ্বারা কাট করো 4 বার, 7 দ্বারা কাট করো 4 7 28, 3 5 5 35। দাদা এটা এটা কাট করো, 2 দ্বারা কাট করো, 2 দ্বারা কাট করলে এটা 5, তাহলে এটা কত হচ্ছে? 40, 5-এর 40 গুণ মানে 200, 5-এর 5 গুণ মানে 25, মানে 225, 225/2, 225/2 মানে 112.5। নো, মিটার প্রতি সেকেন্ডে আছে ভাই, মিটার প্রতি সেকেন্ডে আছে, তো এটা তো আমাদের কিলোমিটারে বের হলো, এটা তো কিলোমিটার প্রতি ঘন্টাতে বের হলো না, এটাকে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে 225 লিখলে এখনই ভুল হয়ে যেত, এখনই ভুল হয়ে যেত, তাহলে 5/18 দ্বারা গুণ করতে হবে না? 5/18 দ্বারা গুণ করতে হবে, তাহলে যদি গুণ করা হয় তাহলে 9 দ্বারা কাট করো 2 বার, 9 দ্বারা কাট করো কতবার? 25 বার। কি ব্যাপার, একই অ্যান্সার কি করে আসবে? আচ্ছা সরি, 125/4, তাহলে কত আসবে দেখো তো? 3 4 12, 1 31.25, এটা হবে অ্যান্সার। বুঝলে কোথায় ভুল হতে পারতো? এইটা অনেকে অপশন করে দিত, কিন্তু এটা তো হবে না, মিটার প্রতি সেকেন্ড আছে। ঠিক আছে, তো ক্লাসটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তোমাদের সকলকে ধন্যবাদ, এভাবেই দেখতে থাকো। অর্জুন কেপি এক্সাম কার কার আছে? আচ্ছা, এভাবেই দেখতে থাকো এবং শিখতে থাকো। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য বাই, জয় হিন্দ, জয় ভারত।